হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজ থেকে আমরা টপিক ওয়াইজ মক টেস্ট গুলো দেখে নেব। টপিক ওয়াইজ অর্থাৎ প্রত্যেকটা টপিক ধরে ধরে যতগুলো কোশ্চেন হবে বা একবার রিভিশন করতে হবে, এটাকে মক রিভিশন বলছি আমি। এই মক রিভিশনে একবার করে রিভিশন সবার কিন্তু দেওয়া হয়ে যাবে। তো আজ থেকে আমি টপিক ওয়াইজ তোমাদের মক রিভিউ দিব, সেখানে তোমরা অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবে। আজকে আমি প্রথম যে টপিক সেটা হচ্ছে জিওটেকটনিক। এখান থেকে কিছু এমসিকিউ নিয়ে এসেছি। তবে আরেকটা কথা বলবো, দুই একটি উত্তর ভুল থাকতে পারে, যেটা আমার হয়তো কনফিউশন আছে, আমি ঠিক করতে পারিনি। তোমরা যদি মনে করো এই জায়গায় ভুল আছে, তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবে, কমেন্টে জানিয়ে দেবে। এবং আজ থেকে জিওটেকটনিক শুরু হয়ে গেল, এবং প্রথম কয়েকটা উত্তর আমার অলরেডি পেন্সিল করা আছে। তো এগুলো আমি একবার নিশ্চিত করে দিচ্ছি, প্রথম থেকে একবার দেখে নাও। ওকে, তাহলে চলো আমরা শুরু করি টপিক ওয়াইজ মক টেস্ট। জিওটেকটনিক টপিকের প্রথম প্রশ্ন, একটি ভাঁজের উচ্চতম বিন্দুগুলিকে সংযোগ করে যে রেখা পাওয়া যায় তাকে কি বলে? একটি ভাঁজের উচ্চতম বিন্দুগুলিকে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে কি বলে? ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে। রেখা যেহেতু বলেছে, তাই না, যদি রেখা বলেছে তাই গ্রন্থি রেখাতে অ্যান্সার হওয়া উচিত। কিন্তু এখানে বক্রতম বিন্দু নেই, উচ্চতম বিন্দু আছে। উচ্চতম বিন্দু বলে আমার মনে হয় শীর্ষদেশটাই সঠিক হবে। উচ্চতম বিন্দু বলে শীর্ষদেশ, কিন্তু যদি এটা বক্রতম বিন্দু বলা হতো তাহলে কিন্তু সেটা গ্রন্থি রেখা হতো। নেক্সট, একটি ভাঁজের নিম্নতম বিন্দুগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে কি বলবো? তাকে বলবো নিম্নদেশ। বোঝা গেছে কোনটাকে নিম্নদেশ বলবো আর কোনটাকে শীর্ষদেশ বলবো। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কোন ভাঁজের বক্রতম বিন্দুগুলোকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে কি বলবো? এখানে বক্রতম বিন্দু দিয়েছে, এখানে সঠিক উত্তর হবে গ্রন্থি রেখা। ভাঁজের শীর্ষদেশ থেকে দুপাশের দুটি অংশ কি নামে পরিচিত? সঠিক উত্তর বাহু। অনুভূমিক তলের সঙ্গে ভাঁজের বাহু যে কোণে নত থাকে তাকে কি বলে? তাকে বলে নতি। যে দিক বরাবর, প্রথম দিকে কয়েকটা অ্যান্সার আমার করা আছে, সো প্রথম দিকে একটু রিভিশন দিয়ে দাও, পরের দিকে আমরা কিন্তু করছি একবার লাগাতার। যে দিক বরাবর ভাঁজটি বিস্তৃত রয়েছে সেই দিককে কি বলে? সেই দিক কি বলে? আয়াম দিক। নেক্সট, যে কাল্পনিক অনুভূমিক তলের সঙ্গে ভাঁজপ্রাপ্ত শিলাস্তরকে ছেদ করা যায় তাকে কি বলে? তাকে বলে আয়াম রেখা। যে কাল্পনিক অনুভূমিক তলের সঙ্গে ভাঁজপ্রাপ্ত শিলাস্তরকে ছেদ করা যায় তাকে বলে আয়াম রেখা। উত্তল ভাঁজের দুটি বাহু যখন বাইরের দিকে বিপরীত দিকে নত থাকে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় ঊর্ধ্বভাঁজ বা ঊর্ধ্বভঙ্গ ভাঁজ। অবতল ভাঁজের দুটি বাহু যখন ভেতরের দিকে পরস্পর নত থাকে তখন তাকে কি বলে? তাকে বলে অধোভাঁজ বা অধোভঙ্গ ভাঁজ। যে ভাঁজের নতি সমান ও পরস্পর বিপরীতমুখী হয় ও অক্ষতল উল্লম্ব হয় তাকে কি বলে? তাকে বলে প্রতিসম ভাঁজ। যে ভাঁজের নতি অসমান ও অক্ষতল ও অবতল উল্লম্ব অবস্থায় থাকে না তাকে কি বলে? তাকে বলা হয় অপ্রতিসম ভাঁজ। একটি জিওসিনক্লাইন বা মহীখাতের উদাহরণ কোনটি? জিওসিনক্লাইন বা মহীখাত, সেটা হচ্ছে টেথিস। সুন্দা হবে না, সুন্দা হচ্ছে ভারত মহাসাগরের গভীরতম খাত। মারিয়ানা প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত, এগুলো কিন্তু মহীখাত নয়। আর রোমাঞ্চ খাত হচ্ছে যে ওই মধ্য আটলান্টিক সরলরেখা দুভাগ করেছে যে খাতটি, সেটা হচ্ছে রোমাঞ্চ খাত। টেথিস মহীখাতের উত্তরে অঙ্গারল্যান্ড ও দক্ষিণে ভারতীয় গন্ডওয়াল্যান্ড কোন ভাঁজের উদাহরণ? এটা হচ্ছে ভূ ঊর্ধ্ব ভাঁজ। ভূ ঊর্ধ্ব ভাঁজ বা যেটাকে আমরা অধোভঙ্গ বলছি সেটা। ঠিক আছে, ভাঁজ মানে তো ভঙ্গিল পর্বত। ওভারফোল্ড বা উল্টানো ভাঁজ কি ধরনের ভাঁজ? এখানে চারটা অপশন দেখতে পাবে, আবৃত ভাঁজ, সমন্বিত ভাঁজ, প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ। সঠিক উত্তর হবে অপ্রতিসম ভাঁজ। ওভারফোল্ড বললেই সেটা কিন্তু অপ্রতিসম হয়ে যাবে। সাইত ভাঁজ বা রিকাম্বেন্ট ফোল্ড এর বাহুগুলি কত ডিগ্রি কোণে নত থাকে? সাইত ভাঁজ বা রিকাম্বেন্ট ফোল্ড 7 থেকে 10 ডিগ্রি। ন্যাপের উপরের অংশটি ছিন্ন হলে, ন্যাপের উপরের অংশটি ছিন্ন হলে তাকে কি বলে? তাকে বলে ওভার থ্রাস্ট। আর নিচের অংশটা তখন বলা হবে আন্ডার থ্রাস্ট। মাথায় থাকবে। চলো 17,
ওভারথ্রাস্ট বা আন্ডারথ্রাস্টের ফলে ভাঁজের ছিন্ন অংশটি যদি ভাঁজের লাগোয়া এলাকায় নিক্ষিপ্ত হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় অটকথন। লাগোয়া এলাকায় পড়লে অটকথন, একটু দূরে পড়লে হয় প্যারা অটকথন, অনেক দূরে পড়লে সেটাকে বলা হয় অ্যালকথন। ওকে, নেক্সট 18। ন্যাপের নিচের অংশটি ছিন্ন হলে তাকে কি বলবো? একটু আগেই বললাম আন্ডারথ্রাস্ট। ভাঁজের ছিন্ন অংশটি যদি অনেক দূরে নিক্ষিপ্ত হয় তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো অ্যালকথন। ওভারথ্রাস্ট বা আন্ডারথ্রাস্টের ফলে ভাঁজের ছিন্ন অংশ কিছুটা দূরে পাশাপাশি অঞ্চল নিক্ষিপ্ত হলে তাকে কি বলে? তাকে বলে প্যারা অটকথন, একটু আগে যেটা আমরা বললাম। ভাঁজের ক্রেস্ট, ক্রেস্ট মানে শীর্ষদেশ, ও ট্রাফ গোলাকৃতি পাখার মতো দেখতে হলে তাকে কি বলবো? তাকে বলবো পাখা ভাঁজ। ভাঁজের ক্রেস্ট ও ট্রাফ চৌড়া বা চারটা বাক্স আকৃতি হলে তাকে কি বলবো? তাকে বলবো বাক্স ভাঁজ। একশো বাক্স ভাঁজে কিন্তু তোমরা দুটো আয়াম পাবে। ওকে, বাক্স ভাঁজে আমরা দুটো আয়াম পাবো। কোন ভাঁজে দুটি হিঞ্জ লাইন থাকে? এই যে হিঞ্জ লাইন, দুটি হিঞ্জ লাইনের কথা বললো, অবশ্যই বাক্স ভাঁজে দুটো হিঞ্জ লাইন পাবো। কেন পাবো? কারণ এটা হচ্ছে সমকোণে বাহুগুলো মিলিত হচ্ছে, মানে বাক্স আকার হচ্ছে, বর্গাকার হতে পারে বা আয়তাকার হতে পারে মাথাটা, সেই জন্য দুটো হিঞ্জ লাইন পাওয়া যায়। ভাঁজের শীর্ষ ও নিম্নদেশ উভয়ই খুব তীক্ষ্ণ হলে তাকে কি বলে? তাকে বলে শেভরন ভাঁজ বা চেভরন ভাঁজ, বা ইংরেজিতে এটাকে ইংরেজিতেই বলে আর কি, বাংলায় বলে তীক্ষ্ণ ভাঁজ। ওকে, ভাঁজের সব জায়গায় দৃঢ় শিলাস্তর সমান ও পুরু হলে তাকে কি বলে? তাকে বলে মুক্ত ভাঁজ। অনমনীয় শিলাস্তর ভাঁজ পড়লে পদার্থের প্রবাহের ফলে বাহুদের সরু ও ক্রেস্ট ও ট্রাফ মোটা হয়, তখন তাকে কি বলে? অনমনীয় অর্থাৎ নমনীয় নয়, শক্ত শিলাস্তর, তখন তাকে বলবো আমরা বদ্ধ ভাঁজ। মুক্ত ভাবে কিন্তু এর ভাঁজ প্রাপ্ত হতে পারে না। ভাঁজের শীর্ষদেশ বরাবর ম্যাগমা বেরিয়ে এলে প্রসারণ বলের ফলে যে ভাঁজ সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলা হয় ডায়াপিরিক ভাঁজ। তাকে বলা হয় ডায়াপিরিক ভাঁজ। 28। স্বাধীনভাবে ভাঁজ প্রাপ্ত হয়ে যে ডেকলমেন্ট ফোল্ড গঠিত হয় সেটি এক প্রকার কি ফোল্ড? ডেকলমেন্ট ফোল্ড গঠিত হয় সেটা কি ফোল্ড? সেটা হচ্ছে অসামঞ্জস্য ভাঁজ। এর ভাঁজপ্রাপ্ত আকারের মধ্যে কোনো সামঞ্জস্য নেই, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও মোটা, কোথাও পাতলা ভাবে ভাঁজপ্রাপ্ত হয়। কোমল শিলাস্তর ওপর বা নিচ দিয়ে কঠিন শিলাস্তর পেছনে অগ্রসর হলে কঠিন শিলার ঘর্ষণে কোমল শিলা কুঞ্চিত হয়ে তখন তাকে কি ভাঁজ বলে? তখন তাকে বলা হয় পশ্চাদকর্ষণ ভাঁজ। 30। ভূ আলোড়নের ফলে শিলাস্তর খাড়াভাবে একদিকে নত হয়ে কয়েক ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে নতিটা, তাহলে ভূ আলোড়নের ফলে শিলাস্তর খাড়াভাবে একদিকে নত হয়ে থাকে তখন যে ভাঁজ গঠিত হয় তাকে কি বলবো? তাকে বলবো একনত ভাঁজ। দেখো, ভাঁজের সংজ্ঞার মধ্যেই তার নামকরণ কিন্তু লুকিয়ে থাকে, অর্থাৎ একবার ভালো করে বুঝে নিলে তোমরা কিন্তু ভাঁজ সম্বন্ধে অ্যান্সার দিতে পেরে যাবে। 31। ভাঁজের একটি স্তরে বেদ সমান হলে তাকে কি বলে? ভাঁজের একটি স্তরে বেদ সমান হলে তাকে কি বলবো? তাকে বলবো সমরূপী ভাঁজ। ওকে, 32। যখন ভাঁজের স্তর গঠন ও ভাঁজ প্রক্রিয়া একসঙ্গে চলতে থাকে তখন তাকে কি ভাঁজ বলে? স্তর গঠনও চলে, ভাঁজ প্রক্রিয়া কাজও চলে, তখন তাকে বলা হয় ক্ষীণ শীর্ষ ভাঁজ। 33। যখন ভাঁজের প্রতিটি স্তরে বেদ সমান হয়, যখন ভাঁজের প্রতিটি স্তরে বেদ সমান হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় সমান্তরাল ভাঁজ। প্রতিটি স্তরে বেদ সমান হবে সমান্তরাল। ভাঁজের বাহুদ্বয়ের অন্তস্থ কোণের মান 30 ডিগ্রির কম হলে সেটি কি নামে পরিচিত? 30 ডিগ্রির কম, সেটা হবে সংকীর্ণ ভাঁজ। ভাঁজের দুটি বাহুর মধ্যবর্তী কোণের পরিমাণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে সেটি কি নামে পরিচিত হবে? সেটি হবে বদ্ধ ভাঁজ। তাকে বলবো আমরা বদ্ধ ভাঁজ।
নেক্সট, যদি ভাঁজের বাহুদ্বয়ের অন্তর্বর্তী কোণের পরিমাণ 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রি হয় তখন তাকে কি বলবো? তখন তাকে বলা হয় মুক্ত ভাঁজ। তাহলে 30 ডিগ্রির কম হলে সংকীর্ণ, 30 থেকে 60 ডিগ্রি হলে বদ্ধ, 60 থেকে 100 ডিগ্রি হয়ে গেলে সেটাকে আমরা বলবো মুক্ত ভাঁজ। 37, যদি ভাঁজের দুটি বাহুদ্বয়ের অন্তস্থ কোণের মান 120 ডিগ্রিরও বেশি হয় তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো মৃদু ভাঁজ। গতকালকে মক টেস্টে একটা তোমাদের ছবি দেখিয়েছিলাম, সংকীর্ণ ভাঁজ, মৃদু ভাঁজ, মুক্ত ভাঁজ। যদি না দেখে থাকো একবার দেখে নিয়ে, ছবিটা কিন্তু দেখানো হয়েছে, বা আমি এখানে পারলে আমি দেখাচ্ছি একটু পরে। 38, ঊর্ধ্ব ভাঁজে কিরূপ ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায়? আমরা জানি সকালে ঊর্ধ্ব ভাঁজের শৈলশিরা গঠিত হয়, ঊর্ধ্ব ভাঁজের শৈলশিরা, আর যদি অবতল হয় বা মানে তোমার কি বলে এটাকে অধভঙ্গ বলে, সেখানে কি হয়? সেখানে উপত্যকা তৈরি হয়, তাই না? এটা বিপরীত ঘটতে পারে। অধভাজে কিরূপ ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায়? এই তো বললাম, অধভাজে কি হয়? অধভাজে হয় উপত্যকা গঠন। ঊর্ধ্বভাজে উপত্যকা এবং অধভাজে শৈলশিরা সমন্বিত ভূমিরূপকে কি নামে পরিচিত? দেখো, ঊর্ধ্বভাজে উপত্যকা আবার অধভাজে শৈলশিরা তৈরি হয়েছে, তার মানে এটাকেই আমরা বলবো বৈপরীত্য ভূমিরূপ, ভূমিরূপের বিপরীতা। ঠিক আছে, ও অর্থাৎ উল্টো দিকে, যেটা হওয়ার ছিল সেটা হয়নি, সেই জন্য বৈপরীত্য। 41, পরবর্তী নদী উপত্যকার দুপাশে সমান ঢাল বিশিষ্ট যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে কি নামে পরিচিত? সেটাকে বলা হয় সমোন্নত শৈলশিরা ও সমোন্নত উপত্যকা। ঠিক আছে, চ্যুতিতল ও ভূপৃষ্ঠ যে রেখা বরাবর একে অন্যকে ছেদ করে তাকে কি বলে? তাকে বলা হয় চ্যুতি রেখা। যে তল বা পৃষ্ঠ বরাবর শিলাস্তূপ একে অপরকে ঘষতে ঘষতে দূরে সরে যায় তাকে কি বলবো? তাকে বলবো চ্যুতি তল, তাই না? একটা জায়গা থেকে যখন চ্যুতি সরে যাচ্ছে, যখন একটা শিলাখণ্ড সরে যাচ্ছে এইভাবে, তখন এই যে এই জায়গা থেকে সরে গেল, এই যে একটা তল তৈরি হলো খাড়া তল, এটাকে বলছে চ্যুতি তল। অনুভূমিক তলের সঙ্গে চ্যুতিতল যে কোণে হেলে থাকে তাকে কি বলে? তাকে বলা হয় নতি, চ্যুতির নতি। অনুভূমিক তল ও চ্যুতিতল যে রেখা বরাবর একে অন্যকে ছেদ করে তাকে কি বলবো? তাকে বলা হয় চ্যুতির আয়াম বলা হয়। উল্লম্ব তলের সঙ্গে চ্যুতিতল যে কোণে অবস্থান করে তাকে বলা হয় হেড। ঠিক আছে, চ্যুতির ঊর্ধ্বক্ষেপ ও অধক্ষেপের মধ্যে অনুভূমিক দূরত্বকে কি বলে? অনুভূমিক দূরত্বকে বলা হয় ব্যবধি। একটা পার্ট আর একটা পার্ট থেকে কত সরে গেল, তার যে অনুভূমিক যে প্রস্থচ্ছতা সেটা হচ্ছে আমাদের ব্যবধি। আর উল্লম্ব হলে সেটাও আমরা দেখবো, উল্লম্ব হলে সেটাকে বলা হয়, পরবর্তী কোশ্চেনে আসে দেখো, চ্যুতির ঊর্ধ্বক্ষেপ ও অধক্ষেপের মধ্যে উল্লম্ব দূরত্বকে কি বলে? এটাকে বলা হয় ক্ষেপ বলে। অনুভূমিক দূরত্ব হচ্ছে ব্যবধি আর উল্লম্ব দূরত্ব হচ্ছে ক্ষেপ। একটা শিলাস্তর অন্য শিলাস্তর কতটা দূরে সরে গেল তার অনুভূমিক দূরত্ব হচ্ছে ব্যবধি আর উল্লম্ব দূরত্ব হচ্ছে ক্ষেপ। নেক্সট 49, চ্যুতিতলের উপর পৃষ্ঠে চ্যুতির যে পাশে শিলাস্তূপ অবস্থান করে তাকে কি বলে? তাহলে এটা হবে ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর। চ্যুতিতলের উপর পৃষ্ঠে চ্যুতির যে পাশে শিলাস্তূপ অবস্থান করে সেটাকে বলে ঝুলন্ত প্রাচীর। 50, চ্যুতিতলের নিচে যে শিলাস্তূপ অবস্থান করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অধস্তূপ বা পাদমূল প্রাচীর। ঠিক আছে, কোন চ্যুতির চ্যুতিতল বরাবর পাদমূল প্রাচীর অপেক্ষা ঝুলন্ত প্রাচীর নিচের দিকে নেমে যায় তাকে কি বলে? দেখো, কোন চ্যুতির চ্যুতিতল বরাবর পাদমূল প্রাচীর অপেক্ষা ঝুলন্ত প্রাচীর নিচের দিকে নেমে যায় তাকে কি বলে? এটাকে আমরা বলবো স্বাভাবিক চ্যুতি। ঠিক আছে, স্বাভাবিক চ্যুতিটা কি একটা পার্ট থেকে অন্য পার্টটা দূরে সরে যায়। ঠিক আছে, অনুলোম চ্যুতির আর এক নাম কি? অনুলোম চ্যুতির আর এক নাম কি? সঠিক উত্তর হবে অভিকর্ষ চ্যুতি, কারণ অভিকর্ষের কারণে কিন্তু এক পার্ট থেকে অন্য পার্টটা নিচে নেমে যাচ্ছে। 53, অনুলোম চ্যুতিতে কিরূপ ভূমিরূপ গড়ে ওঠে? এটা হবে চ্যুতি ভৃগু। অনুলোম চ্যুতিতে চ্যুতি ভৃগু গড়ে ওঠে। 54, অনুলোম চ্যুতির ফলে ভূভাগের ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়?
যেহেতু এক পাশ থেকে আরেক পাশ দূরে সরে যাচ্ছে, তার মানে কি হবে, এটা হবে বাড়ে। অনুলোম অবশ্য ক্ষেত্রফল কিন্তু আয়তন কিন্তু বাড়বে ভূমিভাবে। 55, কোন চ্যুতির চ্যুতিতল বরাবর পাদমূল প্রাচীর অপেক্ষা ঝুলন্ত প্রাচীর উপরের দিকে উঠে গেলে তাকে কি বলে? একটা নিচে বসলো, এবার কিন্তু উপরের দিকে উঠে আছে, তাকে কি বলবো? তাকে আমরা বলবো বিলম্ব বা বিপরীত চ্যুতি। বিলম্ব চ্যুতির ফলে কিরূপ ভূমিরূপ গড়ে ওঠে? সঠিক উত্তর হবে বিলম্ব চ্যুতির ফলে ঝুলন্ত ভৃগু গড়ে ওঠে। ঝুলন্ত ভৃগু। ওকে, আগেরটা থেকে চ্যুতি ভৃগু তৈরি হয়েছিল, এটা হচ্ছে ঝুলন্ত ভৃগু। 57, বিপরীত চ্যুতির ফলে ভূভাগের ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়? আগেরটা বেড়েছিল, তাহলে এটা কি হবে? আগেরটা কমবে। বিপরীত চ্যুতির জন্য কি হয়? ক্ষেত্রফল কিন্তু কমে যায়। যদি কোনো অঞ্চলের পাশ অনেকগুলি স্বাভাবিক চ্যুতি সমান্তরালভাবে পরস্পরের দিকে নেমে আসে, তখন দেখতে সিঁড়ির মতো হলে তাকে কি ভাঁজ বলে? তাকে বলা হয় সোপান চ্যুতি। অনেকগুলো যখন তোমার সাধারণ চ্যুতিগুলো কি হবে? নিচের দিকে নেমে আসবে, তখন সিঁড়ি ধাপের মতো দেখতে হবে, এই জন্য এটা বলে সোপান চ্যুতি বলা হয়। যখন সোপান চ্যুতি শ্রেণীবদ্ধভাবে পরপর দুদিক থেকে নেমে আসে, তখন তাকে কি বলে? এটা একদিক থেকে নেমে এলো, এরকমই যদি এই পাশ থেকে নেমে আসে, তখন তাকে কি বলবো? তখন একটা গর্তের মতো সৃষ্টি হবে, এটাকে আমরা বলবো পরিখা চ্যুতি, ট্রেঞ্চ ফল্ট। পরিখা চ্যুতি বলবো, কারণ এটা গর্ত বা খাতের মধ্যে দেখতে হয় বলে। যদি বিলম্ব চ্যুতির চ্যুতিতলের নতি 45 ডিগ্রির কম হয়, তখন তাকে কি বলে? সঠিক উত্তর হবে থ্রাস্ট চ্যুতি। যদি বিলম্ব চ্যুতির চ্যুতিতলে নতি 45 ডিগ্রির কম হয়, তখন তাকে বলে থ্রাস্ট চ্যুতি। 61, থ্রাস্ট চ্যুতির চ্যুতিতলের নতি যদি 10 ডিগ্রি বা তার বেশি হয়, তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় অধিরোপণ চ্যুতি বা অধ্যারোপিত চ্যুতি। 62, থ্রাস্ট চ্যুতির চ্যুতিতলের নতি যদি 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে হয়, তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় অবরোপণ চ্যুতি। 63, চ্যুতিতলের আয়ামের সমান্তরালে অনুভূমিকভাবে শিলাস্তূপ পরস্পর থেকে দূরে সরে গেলে যে চ্যুতি ঘটে, তাকে কি বলে? সেটাকে বলা হয় আয়াম স্খলন চ্যুতি। 64, চ্যুতিতলের নতি বরাবর শিলাস্তূপ ওপরের দিকে বা নিচের দিকে সরে গেলে যে চ্যুতি হয়, তাকে কি বলে? তাকে বলা হয় নতি স্খলন চ্যুতি। 65, যখন চ্যুতিতলের এক পাশের শিলা আয়াম বরাবর নত হয়, অপরদিকে শিলার নতিকে অনুসরণ করে স্থান পরিবর্তন করে, তখন তাকে কি বলে? তখন তাকে বলবো তির্যক স্খলন চ্যুতি। 66, কোন চ্যুতির নতি সমান ও চ্যুতিগুলি পরস্পরের সমান হলে তাকে কি বলে? তাকে বলা হয় সমান্তরাল চ্যুতি। 67, সমান্তরাল চ্যুতিতে চ্যুতিগুলি ছোট হলে এবং একটি চ্যুতি যেখানে শেষ হয় সেখানে অন্য চ্যুতি শুরু হলে তাকে কি বলে? তাকে বলা হয় আনশিলা চ্যুতি বা আঁশিলা চ্যুতি বলা হয়। যখন কোনো চ্যুতি গোষ্ঠী সোজা না হয়ে বৃত্তের মতো বাঁকা হয়, তখন তাকে কি বলে? তাকে বলা হয় পরিধি চ্যুতি। যখন অনেকগুলি চ্যুতির একটি মাত্র কেন্দ্র থাকে, তখন তাকে কি বলে? ওয়ারীয় চ্যুতি। ঠিক আছে, নেক্সট 70,
চ্যুতি সৃষ্টির পর ঊর্ধ্বস্তূপ ও অধস্তূপের মাঝে যে খাড়া দেয়াল সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলা হয় চ্যুতি ভৃগু। 71, পুরনো পলি অপসারিত হয়ে চ্যুতি ভৃগু থেকে যে ভূমিরূপ প্রকাশিত হয় তাকে কি বলে? তাকে বলা হবে পুনরুজ্জীবিত চ্যুতি ভৃগু। চ্যুতি রেখা বরাবর ক্ষয়প্রাপ্ত আংশিক পুরাতন ভৃগু ও পরে তৈরি হওয়া এক নতুন ভৃগুকে একত্রে কি বলা হয়? সঠিক উত্তর হবে, এখানে একটু কনফিউশন রয়েছে, তোমরা পারলে বলবে। আমার তো মনে হচ্ছে যে বিমিশ্র চ্যুতি রেখা ভৃগু হবে, তবে চ্যুতি রেখা ভৃগু কিন্তু হতে পারে। অবশ্যই তোমরা একবার কমেন্টে জানিয়ে দেবে। নেক্সট 73, চ্যুতি রেখা ধরে কোনো ভৃগু আংশিকভাবে ক্ষয়ের ফলে ও আংশিক পুনরায় ভূ আলোড়নের ফলে সৃষ্টি হলে তাকে কি বলে? তাকে বলা হয় বিক্ষিপ্ত চ্যুতি রেখা ভৃগু। 74, দুটি স্বাভাবিক চ্যুতির মাঝের অংশে যে উপত্যকা দেখা যায় তাকে কি বলে? তাকে বলা হয় সংশ্লেষ উপত্যকা। ওকে। কাশ্মীর হিমালয়ের পীরপাঞ্জাল থ্রাস্ট কি ধরনের চ্যুতি? সংঘট্ট চ্যুতি। চ্যুতির সময়ে থ্রাস্ট তল বরাবর একটি বাহু দূরে সরে গিয়ে অন্য শিলার উপর অবস্থান করলে তাকে কি বলে? তাকে বলা হয় ক্লিপে। 77, থ্রাস্ট অঞ্চলে উন্মুক্ত উপত্যকার সম ভূমিরূপকে কি বলে? তাকে বলা হবে উইন্ডো বা ফেনস্টার। পৃথিবীকে শক্ত আবরণে যা মুড়ে রেখেছে তাকে কি বলে? তাকে অবশ্যই আমরা বলবো ভূত্বক। ভূত্বকের অংশ কি কি? ভূত্বকের অংশ কি কি? দেখো অপশন দেখো, এটা হবে সীমা ও শিয়াল। নিফে আর ক্রোফেসিমা কি বলতো? এটা হচ্ছে গুরুমণ্ডলের একটি অংশ। ম্যান্টেল গুরুমণ্ডলের ক্ষুদ্রমণ্ডলের অংশ, মানে গুরুমণ্ডলের অংশ। কোর আবার ম্যান্টেল, কোর হচ্ছে তোমার কেন্দ্রমণ্ডল, ম্যান্টেল গুরুমণ্ডল। সব ভূত্বকের যে দুটো অংশ হচ্ছে সেটা হচ্ছে সীমা ও শিয়াল। ভূত্বকের মহাদেশীয় অংশ কি নামে পরিচিত? এটা হচ্ছে শিয়াল। শিয়াল গঠনের মূল উপাদান কি কি? এতদিনে সবার তো পড়া হয়ে গেছে মোটামুটি, এগুলো সবাই পারবে। সেটা দেখো, শিয়াল, সি হচ্ছে সিলিকন, আল হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন ও অ্যালুমিনিয়াম। ভূত্বকের মহাসাগরীয় অংশ কি নামে পরিচিত? মহাসাগরীয় অংশ কি নামে পরিচিত? সেটা হচ্ছে সীমা। সীমা গঠনের মূল উপাদান কি কি? সিলিকন ও ম্যাগনেসিয়াম। 84, মহাদেশীয় ভূত্বক প্রধানত কি জাতীয় শিলা দিয়ে গঠিত? মহাদেশীয় ভূত্বক প্রধানত কি জাতীয় শিলা দিয়ে গঠিত? এটা হবে গ্রানাইট। মহাসাগরীয় ভূত্বক প্রধানত কি জাতীয় শিলা দিয়ে গঠিত? এটা হচ্ছে ব্যাসল্ট। মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বক একে অপরের থেকে কোন তল দ্বারা আলাদা হয়েছে? এটা হচ্ছে কনরাড বিযুক্তি তল। ভূত্বকের নিচে কোন স্তর অবস্থিত? সেটা অবশ্যই গুরুমণ্ডল। ভূত্বককে গুরুমণ্ডল থেকে পৃথক করেছে কোন স্তর? মোহ বিযুক্তি তল। গুরুমণ্ডলকে ইংরেজিতে কি বলে? সঠিক উত্তর ম্যান্টেল। গুরুমণ্ডল কি কি উপাদান দ্বারা গঠিত?
এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ও লোহা বেশি দেখতে পাওয়া যায়, তার মধ্যেও ক্রোমিয়াম দেখতে পাওয়া যায়, মাঝে মাঝে নিকেলও কিছু পাওয়া যায়, তবে মূল উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম এবং লোহা এই গ্রহমণ্ডলে বেশি দেখতে পাওয়া যায়। ভূগর্ভে 100 থেকে 250 কিলোমিটার গভীরতা যুক্ত অঞ্চলকে কি বলে? এটাকে বলা হয় লো ভেলোসিটি জোন। এটাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলা হয়। অ্যাস্থেনোস্ফিয়ারকে কিন্তু এলভিএজেড অর্থাৎ লো ভেলোসিটি জোনও কিন্তু বলা হয়, মাথায় রাখবে। তাহলে 100 থেকে 250 কিলোমিটার গভীরতা স্থান হচ্ছে লো ভেলোসিটি জোন। ঊর্ধ্বভূমণ্ডলের সর্বোচ্চ অংশে প্রায় 250 কিলোমিটার বেধের যে পাতলা স্তর রয়েছে তাকে কি বলে? তাকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্য দিয়ে ভূকম্পনের কোন কোন তরঙ্গ যেতে পারে? সেটা যে পি ও এস তরঙ্গ যেতে পারে। ঊর্ধ্বভূমণ্ডল গঠনকারী মূল উপাদান কি? তাহলে ঊর্ধ্বভূমণ্ডলে রয়েছে কি? ঊর্ধ্বমণ্ডলে রয়েছে ক্রোফেসিমা, ঠিক আছে। আর নিচে যেটা সেটা কিন্তু হবে নিফেসিমা। নিম্ন গুরুমণ্ডল গঠনকারী মূল উপাদান কি? এটা হচ্ছে নিফেসিমা। নিফেসিমার অর্থ কি? দেখো, নিফেসিমার অর্থ কি কি হবে? নি হচ্ছে নিকেল, এফ হচ্ছে লোহা, এস হচ্ছে সিলিকন, এম হচ্ছে ম্যাগনেসিয়াম। তো সঠিক উত্তর হচ্ছে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম। নেক্সট, ভূঅভ্যন্তরে গড়ে 35 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার গভীরতায় কোন স্তর অবস্থিত? সঠিক উত্তর গুরুমণ্ডল। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে বিভক্ত করেছে কোন বিযুক্তি তল? সঠিক উত্তর হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি তল। কেন্দ্রমণ্ডল কি কি নিয়ে গঠিত? সঠিক উত্তর হচ্ছে নিকেল ও লোহা। নিফে বা এনআইএফই বা নিফে কি? এই যে নি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিকেল, এফি হচ্ছে লোহা। এটাকে দিয়ে কার কথা বলা হয়? এটা দিয়ে আমাদের বলা হয় কেন্দ্রমণ্ডল গঠনকারী উপাদান। কেন্দ্রমণ্ডল একমাত্র এই দুটোর আধিক্য সবচেয়ে বেশি পাবো, নিকেল এবং লোহা। কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত? একেবারে কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত? এটা হবে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। বহিস্থ কেন্দ্রমণ্ডল ও অন্তস্থ কেন্দ্রমণ্ডল আলাদা হয়েছে কোন বিযুক্তি দ্বারা? সঠিক উত্তর লেহম্যান বিযুক্তি দ্বারা। কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে কোন ভূকম্প তরঙ্গ চলাচল করতে পারে? সেটা একমাত্র পি তরঙ্গ ছাড়া কেউ করতে পারে না, কারণ এস তরঙ্গ ওই তরলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র এস তরঙ্গ কঠিন মাধ্যম দিয়ে প্রবেশ করতে পারবে, অন্য কোনো মাধ্যম দিয়ে নয়। সাধারণত পাললিক শিলাস্তরে পার্শ্বচাপের ফলে যে বক্রতলের সৃষ্টি হয় তাকে কি বলে? সেটাকে অবশ্যই ভাঁজ বলবো। এবার দুদিক থেকে চাপ পড়ছে পাললিক শিলাস্তরের মধ্যেখানে কি হয়? বাঁকা ভাবে উপরে উঠে যায়, এটাকে তো আমরা ভঙ্গিল পর্বত বলি, এটাকে আমরা ভাঁজ বলি। শিলাস্তর উপরের দিকে বাঁক নিয়ে উত্তল ভাঁজ গঠন করে, একে কি বলে? একে বলা হয় ঊর্ধ্বভঙ্গ। ঊর্ধ্বভঙ্গের ওপরে যে ভূমির উপরে ওঠে তাকে কি বলে? এটাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা। ঊর্ধ্বভঙ্গ শৈলশিরায় দুই বিপরীত বাহু বরাবর যে নদী প্রবাহিত হয় তাকে কি বলে? তাকে বলা হয় লম্ব অনুগামী নদী। ভাঁজে শিলাস্তর নিচের দিকে বাঁক নিয়ে অবতল ভাঁজের সৃষ্টি করলে তাকে কি বলে? নিচের দিকে বাঁক নিয়ে অবতল ভাঁজের সৃষ্টি করলে তাকে কি বলে? এটাকে বলা হয় অধভঙ্গ। অধভঙ্গের ওপর কি ধরনের ভূমিরূপ গঠিত হয়? সেটা হচ্ছে অধভঙ্গ উপত্যকা। অধভঙ্গ উপত্যকার ভেতর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
এটা হবে অনুদৈর্ঘ্য অনুগামী নদী। অধভঙ্গে ভাঁজের কেন্দ্রে কোন শিলা থাকে? সেটা হচ্ছে নবীন শিলা। দেখো, অধভঙ্গে ভাঁজের কেন্দ্রে থেকে নবীন শিলা, বাইরে থেকে প্রাচীন শিলা। আবার ঊর্ধ্বভঙ্গ যদি দেখি, তাহলে ঊর্ধ্বভঙ্গে বাইরে থাকবে প্রাচীন নবীন শিলা, ভিতরে থাকবে প্রাচীন শিলা। এটা মাথায় রাখবে। দুপাশে সমান পার্শ্বচাপের ফলে ভাঁজের দুটি বাহু সমান কোণে দুদিকে নত থাকে এবং দুটি বাহু সমান হয়, এটি কি ভাঁজ? এটা হচ্ছে প্রতিসম ভাঁজ। প্রতিসম ভাঁজের ওপর কি ধরনের ভূমিরূপ দেখা যায়? প্রতিসম শৈলশিরা দেখা যায়। দুপাশে অসমান পার্শ্বচাপের ফলে একটি বাহু অন্য বাহুর চেয়ে দৈর্ঘ্য বড় হয় এবং দুপাশে বিপরীত দিকে প্রসারিত বাহু অসমান কোণে হেলে থাকে, এটি কি ধরনের ভাঁজ? এটি হবে অপ্রতিসম ভাঁজ। অপ্রতিসম ভাঁজের উপর কি ধরনের ভূমিরূপ দেখা যায়? হবে ভৃগুতট। ভাঁজের বাহু দুটি সমান কোণে একই দিকে পরস্পরের সমান্তরালে নত হয়ে থাকলে তাকে কি বলে? সেটা হচ্ছে তোমার সমনতি ভাঁজ। একই দিকে সমান কোণে নত বলেছে, তাহলে সেটা হবে সমনতি ভাঁজ। অনুভূমিক শিলাস্তরে মৃদু পার্শ্বচাপের ফলে যে সিঁড়ির ধাপের মতো ভাঁজ তৈরি হয় তাকে কি বলে? তাকে বলবো একনত ভাঁজ। একনত ভাঁজের ওপর কি ধরনের ভূমিরূপ গঠিত হয়? ধাপ বিশিষ্ট ভূমিরূপ। যে ভাঁজে অক্ষতলের নতি ভূমির প্রায় সমান্তরাল থাকে তাকে কি ভাঁজ বলে? এটাকে বলবো আমরা সাহিত্য ভাঁজ। ভূগঠন ও ভূমিরূপের সম্পর্ক বিপরীতধর্মী হলে তাকে কি বলে? ভূগঠন আর ভূমিরূপ সম্পর্ক যদি বিপরীত ধরনের হয়, এটাকে বলা হয় ইনভার্সন অফ রিলিফ। ওই যে বললাম ঊর্ধ্বভঙ্গে উপত্যকা এবং অধভঙ্গে শৈলশিরা হলে সেটাকে বলা হয় ইনভার্সন অফ রিলিফ। চ্যুতিতল বরাবর ঘর্ষণের ফলে সরু সরু সমান্তরাল আঁচড় কাটা যে দাগ দেখা যায় তাকে কি বলে? তাকে বলা হয় স্লিকেন সাইট। মাথায় রাখবা, স্লিকেন সাইট। চ্যুতিতলের উপর পৃষ্ঠ বরাবর অবস্থিত শিলাস্তূপকে কি বলে? তাকে বলা হয় ঝুলন্ত প্রাচীর। চ্যুতিতলের নিচের পৃষ্ঠ বরাবর অবস্থিত শিলাস্তূপকে কি বলে? এটাকে বলা হয় পাদমূল প্রাচীর। স্বাভাবিক চ্যুতিতে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? অবশ্যই সেখানে কিন্তু বৃহৎ হবে, ক্ষেপ গাইড গোস্তা কিছু হবে না, বৃহৎ হবে। চ্যুতিতল বরাবর ঊর্ধ্বস্তূপ নিচের দিকে নেমে এলে তাকে কি বলে? তাকে বলা হয় স্বাভাবিক চ্যুতি। যে চ্যুতিতে ঊর্ধ্বস্তূপ উপর দিকে উঠে যায় তাকে কি বলে? এর উল্টোটা, তাকে বলবো আমরা বিলম্ব চ্যুতি বা বিপরীত চ্যুতি বা বিপরা চ্যুতি। বিপরীত চ্যুতিতে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? এটাতে হবে ঝুলন্ত ভৃগু। মাথায় রাখতে হবে ঝুলন্ত ভৃগু। প্রথমটাতে স্বাভাবিক চ্যুতিতে হয় কি ঝুলন্ত প্রাচীর, কিন্তু এখানে হবে ঝুলন্ত ভৃগু। যে চ্যুতিতে চ্যুতিতলের নতি 10 ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যে থাকে তাকে কি বলে? তাকে বলা হয়, এখানে সঠিক উত্তর হবে প্রতিলোম চ্যুতি, থ্রাস্ট ফল্ট। সাহিত্য ভাঁজ ও উদ্ঘট্ট ভাঁজের থেকে কোন চ্যুতির সৃষ্টি হয়? সাহিত্য ভাঁজ ও উদ্ঘট্ট ভাঁজের থেকে কোন চ্যুতির সৃষ্টি হয়? এটা হবে প্রতিলোম চ্যুতি। গ্রস্ত উপত্যকা অঞ্চলে কি ধরনের চ্যুতি দেখা যায়? এখানে দেখা যাবে তোমার সোপান চ্যুতি। ঠিক আছে, কৈবাল স্খলন পরীক্ষা দেখা যাবে না, সোপান চ্যুতি দেখা যাবে।
আর সোপান যদি যেহেতু উপদেশম অচ্যুতের ধাপে ধাপে সিঁড়ির মধ্যে নিচে নেমে যায়, সেজন্য সেখানে গ্রস্ত উপত্যকাটা তৈরি হয়। ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট কি ধরনের পর্বত? এগুলো হচ্ছে প্রত্যেকটা স্তূপ পর্বত। ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ দাও। দেখো তো চারটে অপশন বোর্ডে, ভারতের গ্রস্ত উপত্যকা কোনটি? সঠিক হচ্ছে নর্মদা নদীর উপত্যকা একটা গ্রস্ত উপত্যকার উদাহরণ। জার্মানির রাইন নদীর উপত্যকা কিসের উদাহরণ? এটাও গ্রস্ত উপত্যকা। চ্যুতির প্রত্যক্ষ প্রভাবে ঊর্ধ্বস্তূপ ওঠানামা করলে যে চ্যুতি ভৃগু তৈরি হয় তাকে কি বলে? তাকে আমি বলে দিলাম, সেটা চ্যুতি ভৃগু। বৈষম্যমূলক ক্ষয়ের ফলে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? এটা হবে চ্যুতি রেখা ভৃগুতট। কোন বলের জন্য শিলায় টান পড়লে চ্যুতি সৃষ্টি হয়? এটা হচ্ছে প্রসারণ বল। দুটি চ্যুতির মধ্যবর্তী অবনমিত ভূখণ্ডের নাম কি? সেটা হচ্ছে গ্রস্ত উপত্যকা। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলে? স্ট্রমলিকে বলা হয় ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ। দড়ির মতো পৃষ্ঠদেশ যুক্ত ব্যাসল্ট লাভা ক্ষেত্রকে কি বলা হয়? তাকে বলা হয় পা হো হো লাভা। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কি? উচ্চতম, দেখো উচ্চতম জীবন্ত যদি বলা হয় তখন কিন্তু মৌনা লোহা হবে না। উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরি হবে ওজোস ডেল স্যালাডো। ওকে, মাথায় রেখো, ওজোস ডেল স্যালাডো। তখন কিন্তু মৌনা লোহা হবে না। এটা হচ্ছে উচ্চতম এবং সাথে জীবন্ত আগ্নেয়গিরিও বটে। 141 কোন শ্রেণীর অগ্নুৎপাতের ফলে পিলির চুল তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে হাওয়াই শ্রেণীর অগ্নুৎপাতে পিলির কেশ বা পিলির চুল তৈরি হয়। ক্ষারকীয় লাভা বাতাসে উড়িয়ে সুতোর মতো জমাট বাঁধলে তাকে কি বলে? তাকে বলা হয় পিলির কেশ বা পিলির চুল। অগ্নুৎপাতের সময় নিক্ষিপ্ত প্রস্তরখণ্ড সমূহ কি নামে পরিচিত? সঠিক উত্তর পাইরোক্লাস্ট। অন্তঃপ্লেট অঞ্চলে তাপমাত্রা আশেপাশের এলাকার তুলনায় বেশি হলে সেই অঞ্চলগুলিকে কি বলে? সেগুলোকে বলা হয় হটস্পট। জমাটবদ্ধ আগ্নেয়শিলা কি নামে পরিচিত? সঠিক উত্তর ইগনিম ব্রাইট। ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলা হয়? প্লিউম বলা হয়। কোন শ্রেণীর অগ্নুৎপাতের ফলে নুয়ে আর্দেন্তি দেখা যায়? পিলিয় শ্রেণী। আগ্নেয়গিরির খোলা মুখকে কি বলে? বলা হয় জ্বালা মুখ বা ইংরেজিতে ক্যালডেরা বলে। ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী সুন্দা প্রণালীতে কোন আগ্নেয়গিরি অবস্থিত? সেটা সঠিক উত্তর হবে ক্রাকাতোয়া। তাহলে কি বললাম, জাভা আর সুমাত্রা দ্বীপের যে সুন্দা প্রণালী রয়েছে সেখানে কিন্তু ক্রাকাতোয়া আগ্নেয়গিরি অবস্থিত। আগ্নেয় শঙ্কুর ঊর্ধ্বাংশ অপসারিত হলে আগ্নেয়গিরির চূড়ায় যে বিশাল গহ্বর তৈরি হয় তাকে কি বলে? তাকে বলা হয় ক্যালডেরা। বিশ্বের বৃহত্তম ক্যালডেরা কোনটি? এটা হচ্ছে ফিলিপাইনের অ্যাপোলকি হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্যালডেরা। মনে থাকবে, ফিলিপাইনের অ্যাপোলকি। 152 একটি শক্ত নিঃসারী সবিরাম উষ্ণ প্রস্রবণের উদাহরণ দাও। এটা হচ্ছে গিজার বা গাইজার। আইসল্যান্ডের গ্র্যান্ড গাইজার কিসের উদাহরণ? সেটা হচ্ছে একটি
এখানে আমি ফাঁকা রাখলাম, এখানে কার কি অ্যান্সার মনে হচ্ছে একবার দেখে নাও। আমার তো মনে হয় গাইজারই হবে, তাও তোমরা দেখো কোনটা হতে পারে। নেক্সট 154, আগ্নেয়গিরি সংলগ্ন যে ছিদ্রপথে প্রধানত বোরিক অ্যাসিড নির্গত হয় তাকে কি বলে? তাকে বলা হয়, দেখো বোরিক অ্যাসিড মানেই হচ্ছে স্যাফিয়নই নির্গত হবে, অর্থাৎ তাকে বলা হয় স্যাফিয়নি। বাকি যে চারটে অপশন আছে, স্টেপটা তো হবেই না, ইগনিব্রাইট হবে না, সালফারের যেটা আছে সেখান থেকে নিশ্চয়ই সালফার বা গন্ধক বেরোবে, সঠিক উত্তর হবে স্যাফিয়ন। 155, জ্বালামুখের মধ্যে আম্লিক শিলার কঠিন বা আম্লিক লাভার কঠিন স্তরকে কি বলা হয়? এটাকে বলা হয় প্লাগটন। চৌড়া ছাতার মতো শীর্ষ বিশিষ্ট প্লাগডোমকে কি বলে? ছাতার মতো শীর্ষ বিশিষ্ট প্লাগডোমকে কি বলা হয়? এটা বলা হয় থলয়েড। যে ছিদ্রপথে প্রধানত গন্ধক মিশ্রিত বাষ্প নির্গত হয় তাকে কি বলে? তোমরা অবশ্যই এটা কমেন্টে জানিয়ে দাও। 158, বৃহদায়তন টেবিলের মতো শীর্ষ বিশিষ্ট মালভূমিকে কি বলে? এটাকে বলা হবে মেশা। তাহলে বৃহদায়তন টেবিলের মতো যে শীর্ষ বিশিষ্ট মালভূমি সেটা হচ্ছে কি মেশা। মেশা ক্ষয়প্রাপ্ত হলে তাকে কি বলে? এটাকে বলা হবে তখন বিউট। আগ্নেয় দ্বীপের উদাহরণ দাও। আগ্নেয় দ্বীপ হচ্ছে ভারতের ব্যারেন ও নারকন্ডাম হচ্ছে আগ্নেয় দ্বীপ। মহাসাগরের তলদেশে সমতল শীর্ষ বিশিষ্ট আগ্নেয়গিরিকে কি বলে? এগুলোকে বলা হয় গায়ট। কয়েকশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত গ্রানাইট শিলার বিশাল স্তূপকে কি বলে? এটাকে বলা হয় ব্যাথলিক। বড় বড় ফাটল দিয়ে বিচ্ছিন্ন প্রায় গোলাকৃতি আগ্নেয় শিলাখণ্ডের স্তূপকে কি বলে? এটাকে বলা হয় এটাকে বলা হয় টর। ভারতের কোথায় টর দেখা যায়? রাঁচি মালভূমি। ভারতের টর দেখা যায় রাঁচি মালভূমিতে। অনুভূমিক আগ্নেয় উদ্ভিদকে কি বলে? তাকে বলা হয় শিল। তাহলে শিল অনুভূমিক ভাবে তৈরি হয়, কিন্তু উল্লম্ব যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ডাইক। ল্যাকোলিথের প্রভাবে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? এটা হবে গম্বুজ আকৃতির পাহাড়। উল্লম্ব আগ্নেয় উদ্ভিদকে কি বলে? এটাকে বলা হয় ডাইক। অবতল সরার ন্যায় আগ্নেয় উদ্ভিদকে কি বলে? এটাকে বলা হয় লোপলিথ। সরার মতো যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো লোপলিথ। ঊর্ধ্বভঙ্গ ও অধভঙ্গ আকৃতির আগ্নেয় উদ্ভিদকে কি বলে? এটাকে বলা হয় ফ্যাকলিথ। একসঙ্গে ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গের আকৃতির উদ্ভিদ তৈরি হবে, সেটাকে আমরা বলবো ফ্যাকলিথ। বিশ্বের বৃহত্তম শিল্ড আগ্নেয়গিরির উদাহরণ দাও। শিল্ড আগ্নেয়গিরি হচ্ছে মৌনা লোয়া। বিশ্বের বৃহত্তম শিল্ড আগ্নেয়গিরি হচ্ছে মৌনা লোয়া। জলের তলায় পিলো লাভা তৈরি হয় কি থেকে? এটা হবে ক্ষারকীয় লাভা থেকে তৈরি হয়। জলের তলায় পিলো লাভা তৈরি হয় ক্ষারকীয় লাভা থেকে। যেহেতু ক্ষারকীয় সান্দ্রতা কম, তাই সেটা অনেক দূর পর্যন্ত তৈরি হতে পারে বলে পিলো লাভা বলা হয়। বা পা হো হো লাভা ক্ষেত্র তৈরি হয় কোন লাভা থেকে? বুঝতে পারছি, দেখো আম্লিক আছে, কঠিন আছে, তরল আছে, ভাষ্য আছে। এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে তরল লাভা থেকে। অগ্নুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ভস্ম ও ধূলিকণা জমাট বেঁধে যে শিলা গঠিত হয় তাকে কি বলে? তাকে বলা হয় আগ্নেয় তুফ। আগ্নেয় তুফ, আগ্নেয় ভস্ম, তুফ, ঝামা পাথর ও লা পিলি নিয়ে গঠিত আলগা জমাটবদ্ধ শিলাকে কি বলে?
এগুলোকে বলা হয় ইগনিম ব্রাইট। আগ্নেয়গিরির গা বেয়ে আগ্নেয় পদার্থসমূহ কাদার প্রবাহ রূপে নিচের দিকে নেমে এলে তাকে কি বলে? এটাকে বলা হয় লহর বা লাহারও বলা হয়। আগ্নেয়গিরি থেকে উৎপন্ন 4 থেকে 32 মিলিমিটার ব্যাসের ক্ষুদ্রাকার প্রস্তর কণাকে কি বলে? এটাকে বলবো ল্যাপেলি। আগ্নেয়গিরির বিস্ফোরণে উৎপন্ন সব ধরনের কঠিন পদার্থকে মিলিতভাবে কি বলে? এগুলোকে বলা হয় টেফরা। যে আগ্নেয়গিরি থেকে এখনো অগ্নুৎপাত হচ্ছে তাকে কি বলে? এগুলোকেই বলা হয় জীবন্ত আগ্নেয়গিরি। জীবন্ত আগ্নেয়গিরি কত প্রকার ও কি কি? জীবন্ত আগ্নেয়গিরি আমরা জানি 2 প্রকার হবে। সেটা কি কি হবে? একটা সবিরাম আর একটা অবিরাম। অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ হলো নিচের কোনটি? অবিরাম মানে হচ্ছে যেখানে কোনো বিরাম নাই, লাগাতার কিন্তু অগ্নুৎপাত হতেই থাকে, সেটা হচ্ছে ইতালি ভেসুভিয়াস। সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ কোনটি? সেটা হচ্ছে স্ট্রম্বলিকে বলা হয় সবিরাম আগ্নেয়গিরি। যে আগ্নেয়গিরি বর্তমানে নিষ্ক্রিয় কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাত হতে পারে তাকে কি বলবো? তাকে বলবো সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ কি হবে? ফুজিয়ামা। যে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত আর কোনো কালেই হবে না তাকে কি বলবো? তাকে বলা হয় মৃত আগ্নেয়গিরি। তাহলে নিচে দেখো 185 মৃত আগ্নেয়গিরির উদাহরণ কি হবে? এটা হবে মায়ানমারের পোপো। পৃথিবীতে মোট কয়টি প্রধান আগ্নেয়গিরি আছে? প্রধান আগ্নেয়গিরি বলতে হলে সঠিক উত্তর হবে 356টি। পৃথিবীর প্রধান আগ্নেয়গিরিগুলি প্রশান্ত মহাসাগরকে ঘিরে রয়েছে, একে কি বলে? এগুলোকে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। জাপানের সর্বশ্রেষ্ঠ আগ্নেয়গিরি ফুজিয়ামা কি ধরনের আগ্নেয়গিরি? এটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। দক্ষিণ আমেরিকার আন্দিজের উচ্চতম শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে অ্যাকনকাগুয়া। ঠিক আছে, দক্ষিণ আমেরিকার আন্দিজের উচ্চতম শৃঙ্গ হচ্ছে অ্যাকনকাগুয়া। বেলুচিস্তানের কোহি সুলতান কি ধরনের আগ্নেয়গিরি? সঠিক উত্তর হবে সুপ্ত আগ্নেয়গিরি। ভারতের 2টি আগ্নেয়গিরির উদাহরণ কি কি আছে দেখো তো নিচে অপশন। সেটা হবে কি ব্যারেন ও নারকন্ডাম। মেক্সিকোর পোপোক্যাটিপেটল কি ধরনের আগ্নেয়গিরি? এটা হবে সুপ্ত। বিদার অগ্নুদ্গম কি ধরনের পাত সীমান্তে ঘটে? এটা হচ্ছে প্রতিসারী পাত সীমান্ত। লাভা ক্ষেত্রের নিচে বাষ্পের বিস্ফোরণের ফলে অনেক সময় লাভা ক্ষেত্র ফুলে ওঠে, তাকে কি বলে? এটাকে বলা হয় লাভা ব্লিস্টার। দড়ির মতো পৃষ্ঠদেশযুক্ত ব্যাসাল্ট লাভা ক্ষেত্রকে কি বলে? এটাকে বলা হয় পাহোহ। কোন প্রকার লাভায় সিলিকার পরিমাণ সবচেয়ে বেশি? সেটা হচ্ছে আম্লিক লাভা। এটনা ভেসুভিয়াস শ্রেণীর অগ্নুৎপাতের সঙ্গে ভস্ম ও গ্যাসের যে মেঘ দেখা যায় তার আকৃতি কিরূপ? সেটা হচ্ছে ফুলকপির মতো। স্টক ও বস কি ধরনের আগ্নেয় উদ্ভিদের ক্ষুদ্র সংস্করণ? ব্যাথলিক। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করছো তো? কেমন উত্তর দিতে পারছো অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবে কমেন্ট বক্সে কমেন্ট করে। উঁচু নিচু এবড়ো খেবড়ো লাভা ক্ষেত্র কোন শ্রেণীর অন্তর্গত?
উঁচু নিচু এবড়ো খেবড়ো, তার মানে কি এটা হবে লাভা, যেহেতু অনেকটা সান্দ্র হয়। ক্যানারি দ্বীপের কোন আগ্নেয়গিরি থেকে ক্যালডেরা শব্দটি এসেছে? এটা হচ্ছে লা ক্যালডেরা। নিচের আম্লিক আগ্নেয়গিরির উদাহরণ কোনটি? এটা হবে ফ্রান্সের পুইদাদম। ফ্রান্সের পুইদাদম হচ্ছে আম্লিক আগ্নেয়গিরি। পুনরুত্থিত ক্যালডেরার উদাহরণ কোনটি? সঠিক উত্তর হবে নিউ মেক্সিকোর ভ্যাললেস ক্যালডেরা। ভূঅভ্যন্তরে যে আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পন হয় তাকে কি বলে? তোমরা তো জানোই এটা কি বলে, এটা হবে ভূমিকম্প। ভূঅভ্যন্তরে যেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলবো নিশ্চয়ই ফোকাস বলবো বা ভূমিকম্পের কেন্দ্র বলবো। কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠ উপর স্থানটিকে কি বলে? এটাকে বলা হয় উপকেন্দ্র। উপকেন্দ্রের ঠিক বিপরীত স্থানটিকে কি বলা হয়? এটাকে বলবো প্রতিপাত কেন্দ্র। উপকেন্দ্র থেকে প্রতিপাত কেন্দ্রের কৌণিক দূরত্ব কত? এটা হচ্ছে তোমার 180 ডিগ্রি। দেহ তরঙ্গ মানে বডি ওয়েভ কত প্রকার? এটাও তোমরা জানো, দুই প্রকার। বডি ওয়েভ বলেছে, তাই না? কোন অনুদৈর্ঘ্য তরঙ্গ ভূঅভ্যন্তরে কঠিন, তরল ও ভারী সব জায়গার ভেতর দিয়ে প্রবেশ করতে পারে? সঠিক উত্তর হবে পি তরঙ্গ। যে ভূকম্পীয় তরঙ্গ ভূগর্ভের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে পৌঁছায় তাকে কি বলে? তাকে বলা হয় দেহ তরঙ্গ বা বডি ওয়েভ। শুধুমাত্র ভূঅভ্যন্তরের কঠিন অংশের ভেতর দিয়ে কোন তরঙ্গ যেতে পারে? এটা হচ্ছে এস তরঙ্গ। এস তরঙ্গ বাকি দুটো গ্যাসীয় বা তরল এই দুটো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না। এস তরঙ্গ কি ধরনের তরঙ্গ? একে বলে অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়। ভূপৃষ্ঠের যে কোনো উপকেন্দ্র থেকে 104 ডিগ্রি থেকে 140 ডিগ্রি কোন দূরত্বের মধ্যে কোন পি ও এস তরঙ্গ পৌঁছায় না, একে কি বলে? একে বলা হয় শ্যাডো জোন বা ছায়া অঞ্চল। কোন তরঙ্গের গতিবেগ সবচেয়ে কম কিন্তু বিধ্বংসী ক্ষমতা সবচেয়ে বেশি? এগুলো হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। ওকে, পৃষ্ঠ তরঙ্গ কি কি দেখতে পাবো? একটা দেখতে পাবো এল আর একটা দেখতে পাবো আর। র্যালি তরঙ্গ ও লাভা তরঙ্গ কি ধরনের তরঙ্গ? লাভা বলতে এটা লাভ তরঙ্গ, লাভা নয়, এটা লাভ তরঙ্গ। কি ধরনের তরঙ্গ? এগুলো হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ। ভূমিকম্পের উৎস, কম্পনের তীব্রতা, মাত্রা ও গতিবিধি কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যায়? এটা হচ্ছে সিসমোগ্রাফ। ঠিক আছে। ভূকম্পীয় আঁকাবাঁকা তরঙ্গের যে পরিরেখ তাকে কি বলে? এটাকে বলা হয় পরিলেখকে বলা হয় সিসমোগ্রাম, নট গ্রাফ, ইট ইজ সিসমোগ্রাম। ভূমিকম্পের তীব্রতা ও মাত্রা পরিমাপের জন্য কোন স্কেল ব্যবহৃত হয়? রিক্টার স্কেল। মানচিত্রে কোন একটা নির্দিষ্ট ভূমিকম্পের ক্ষেত্রে সমান ভূকম্পন মাত্রা বিশিষ্ট অঞ্চলগুলিকে যে রেখা দিয়ে যোগ করা হয় সেই রেখাকে কি বলে? এটা বলা হয় সমভূকম্পন রেখা বা আইসোসিসমাল লাইন। সমভূকম্পন রেখাকে অন্য কি নামে অভিহিত করা হয়? যেটা বললাম, সমভূ সমভূ বিপর্যয় রেখা। ভূপৃষ্ঠের উপর এক নির্দিষ্ট ভূমিকম্পের সাপেক্ষে ভূকম্পীয় তরঙ্গগুলি একই সময়ে যে সমস্ত জায়গায় পৌঁছায় সেই জায়গাগুলিকে মানচিত্রে কোন রেখা দিয়ে যোগ করা হয়? এটাকে আমরা বলবো সমভূমিকম্পন রেখা বা হোমোসিসমাল লাইন। স্থিতিস্থাপক প্রতিক্ষেপ তত্ত্বটি কার? এর হচ্ছে রিড।
ভূমিকম্প প্রবণ ঢালু প্লেট সীমান্ত তলকে কি বলে? বেনিয়ফ অঞ্চল। বেনিয়ম নয়, বেনিয়ফ অঞ্চল। বেনিয়ফ জোন কোন পাত সীমান্তে দেখা যায়? অভিসারী প্লেট সীমান্ত। অগভীর উৎসের ভূমিকম্প কোন পাত সীমান্তে দেখা যায়? প্রতিসারী প্লেট সীমান্ত। 2004 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর সংঘটিত সুনামির কারণ কি ছিল? ভারতীয় পাত ও মায়ানমার পাতের সংঘাত। 1967 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর মহারাষ্ট্রের কয়না ভূমিকম্পের কারণ কি ছিল? এটা হচ্ছে কয়না জলাধারের ঔদক চাপ বা জলের চাপ, এটা কৃত্রিম ভাবে সৃষ্টি করা হয়েছিল। মহাসাগরের তলদেশে উৎপন্ন ভূমিকম্পকে কি বলে? এটাকে বলা হয় সি কোয়েক। মহাসাগরের তলদেশে বলা হয় সি কোয়েক। অসম্ভব শক্তি সম্পন্ন বিধ্বংসী সামুদ্রিক ঢেউকে কি বলে? সুনামি। বিশ্বের উচ্চতম সুনামি আলাস্কার লিটুয়া উপসাগরে কবে সংঘটিত হয়? 1958 খ্রিস্টাব্দে। পৃথিবীর সবচেয়ে সুনামি প্রবণ অঞ্চল কোনটি? প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। 232 পৃথিবীতে সংঘটিত সর্বাপেক্ষা শক্তিশালী ভূমিকম্প কোথায় ঘটেছিল? এটি ঘটেছিল চিলির ভালডাভিয়ায়। চিলির ভালডাভিয়ায়। পি তরঙ্গের গড় গতিবেগ কত? সঠিক উত্তর হবে সেকেন্ডে 6 কিলোমিটার। গড় বললে 6 কিলোমিটার। এস তরঙ্গের গড় গতিবেগ কত? সঠিক উত্তর 3.5 কিলোমিটার পার সেকেন্ড। 1897 ও 1950 খ্রিস্টাব্দে ভারতের কোন রাজ্যে ভূমিকম্প হয়? সঠিক উত্তর হবে অসম। ভূঅভ্যন্তরে কোন মণ্ডলের ভেতর দিয়ে শুধুমাত্র পি তরঙ্গ চলাচল করে? কেন্দ্র মণ্ডল। গ্রিস শব্দ আইসোস বা সমতা এবং স্টেসিয়া অবস্থা থেকে কে প্রথম আইসোস্টাসি কথাটি ব্যবহার করেন? এখানে সঠিক উত্তর হবে ডাটন। কত সালে দিয়েছিল এই ধারণা? 1859 সালে দিয়েছিল। রিক্টার স্কেল অনুসারে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা কত? এটা হবে 10। মার্কিন ভূতত্ত্ববিদ সি.ই. ডাটন 1859 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কোন তত্ত্বটি ব্যবহার করেন? একটু আগে যেটা বললাম, সমস্থিতি তত্ত্ব। ভূত্বকের বিভিন্ন অংশ ও ভূমিরূপের সাম্য অবস্থা বজায় রাখার ঘটনাকে কি বলে? সমস্থিতি। বিশ্বের বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। 1855 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কোন ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী সমস্থিতির ধারণা ব্যক্ত করেন? জর্জ এরি। এরি সমস্থিতির ধারণা কোন ধর্মের উপর প্রতিষ্ঠিত? সঠিক উত্তর ভাসমানতা ধর্ম। মাউন্টেন রুট হাইপোথেসিস কোন তত্ত্বকে বলা হয়? এরির সমস্থিতি তত্ত্বকে বলা হয় মাউন্টেন রুট হাইপোথেসিস। কোন অঞ্চলে সমস্থিতিক বিচ্যুতি শূন্য এবং অভিকর্ষ বিচ্যুতি থাকলে তাকে কি বলে? এটাকে বলা হয় সমস্থিতিক সাম্য অবস্থা। গণিতবিদ আর্ক ডেটন জন হেনরি প্রাট কত খ্রিস্টাব্দে সমস্থিতির ধারণা প্রকাশ করেন? তিনি ধারণা দিয়েছিলেন 1859 খ্রিস্টাব্দে। প্রাটের তত্ত্ব কোন ধারণার উপর প্রতিষ্ঠিত? ল অফ কম্পেনসেশন।
সমঘনত্ব ও বিষম ওজনের ভূত্বকীয় খণ্ডের মধ্যে সামঞ্জস্য বিধান হয় কার তত্ত্বে? স্যার জর্জ এরির তত্ত্বে। সমঘনত্ব মানে কি সেম ডেনসিটি আর বিষম ওজন, ওকে, সেই জন্য হয় কি হয় জর্জ এরি তত্ত্বে এই তত্ত্বটি দিয়েছিলেন। কিন্তু পরের ঘটনাটাই দেখো, বিষম ঘনত্ব ও সম ওজনের ভূত্বকীয় খণ্ডের মধ্যে ভারসাম্য রক্ষিত হয় কার তত্ত্বে? এটা হচ্ছে আমাদের প্রাটের তত্ত্বে। ভূ অভ্যন্তরে যে তল বরাবর ভূত্বকের তলদেশ বিস্তৃত থাকে তাকে কি বলে? এটাকে বলা হয় প্রতিপূরণ তল। কাকে প্রতিপূরণ তল বলা হয়? এটাকে বলছে অ্যাস্থেনোস্ফিয়ার। এরীয় প্রাট ছাড়াও সমস্থিতি ধারণার সঙ্গে যুক্ত দুজন ভৌগোলিকের নাম লেখো। দেখো কতগুলো নাম দেওয়া হয়েছে, বলো তো কোনটা হবে? এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, উত্তর আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। 253 গড় সমুদ্র তলের সাপেক্ষে পৃথিবী পৃষ্ঠকে কল্পনা করে কোন নির্দিষ্ট অক্ষাংশ স্থিত স্থানে যে অভিকর্ষ টান থাকা উচিত তাকে কি বলে? এটাকে বলা হয় প্রমাণ অভিকর্ষ। বন্ধুর ও অসমসত্ব প্রকৃতির ভূপৃষ্ঠ পরিমাপ করে প্রাপ্ত অভিকর্ষ মানকে কি বলে? এটা বলা হয় প্রকৃত অভিকর্ষ। ভূপৃষ্ঠে কোন স্থান বিন্দুর প্রকৃত অভিকর্ষের মান থেকে তাত্ত্বিক মানে বিয়োগফলকে কি বলা হয়? এটাকেই বলা হয় অভিকর্ষ বিচ্যুতি। তাত্ত্বিক অভিকর্ষ বিচ্যুতি এবং বাস্তবে পরিমাপ করে পাওয়া অভিকর্ষ বিচ্যুতির বিয়োগফলকে কি বলে? এটাকে বলা হয় সমস্থিতিক বিচ্যুতি। এটাকে সমস্থিতিক বিচ্যুতি বলা হয় না বুগের বিচ্যুতি বলা হয়, অবশ্যই আমাদেরকে একবার জানিয়ে দিও তো। নেক্সট, 1928-1930 খ্রিস্টাব্দে এফ হাফনার, 1930-এ এম কে হুভার এবং এফ এ মেল্টন কোন তত্ত্বটি ভিত্তিহীন বলে উল্লেখ করেন? এটা হবে সমস্থিতি তত্ত্বটাকে ভিত্তিহীন বলেছিলেন। পর্বত সৃষ্টির পেছনে প্রধানত কোন দুটি বল কাজ করে? এটা হবে সংকোচন ও প্রসারণ। থার্মাল কন্ট্রাকশন বা তাপীয় সংকোচন তত্ত্বটি কার? জেফ্রি। পৃথিবীর বহিঃস্তরে সংকোচন এবং কিছুটা পৃথিবীর আবর্তন গতি হ্রাস ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রধান কারণটি কার মত? এটা হচ্ছে জেফ্রিজের মত। 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত মহিকার তত্ত্বটি কার? এটি হচ্ছে কোবারের তত্ত্ব, মহিকার তত্ত্ব। সংকীর্ণ অগভীর দীর্ঘাকার জলভাগ যেখানে পললের সঞ্চয় ও ফলস্বরূপ অবরোহণ ঘটে তাকে কি বলে? তাকে বলা হয় মহীখাত বা জিওসিনক্লাইন। কোবার ভঙ্গিল পর্বত সৃষ্টির পেছনে কয়টি পর্যায় চিহ্নিত করেন? 3টি। ঠিক আছে, 3টি পদের নাম জানা আছে? নাম জানা থাকলে অবশ্যই জানিয়ে দাও। লিথোজেনেসিস, ওরোজেনেসিস, কি কি নাম আছে আমাদের একটু জানিয়ে দাও তো। নেক্সট দেখো, কঠিন শিলামণ্ডলকে কোবার কি নামে চিহ্নিত করেছেন? এটি হবে ক্রাটোজেন। ভঙ্গিল পর্বতের মধ্যভাগে সমতল মস্তক বিশিষ্ট মালভূমিকে কি বলে? এটাকে বলা হয় মিডিয়ান মাস। একটা মিডিয়ান মাসের উদাহরণ দাও। এটা হচ্ছে তিব্বত মালভূমি। মহীখাতের উদাহরণ কোনটি হবে? মহীখাত হচ্ছে টেথিস। লিথোজেনেসিস, ওরোজেনেসিস, লিপ্টোজেনেসিস এগুলি কি? এগুলো হচ্ছে ভঙ্গিল পর্বত সৃষ্টির পর্যায়। ভঙ্গিল পর্বত সৃষ্টির পর্যায় কে বলেছিলেন? কোবার বলেছিলেন। মহীখাতে সঞ্চিত পলিতে ভাঁজ পড়ে কোন পর্যায়ে? ওরোজেনেসিস পর্যায়ে। ভঙ্গিল পর্বতে জটিল ভাঁজ সৃষ্টি হয় কোন পর্যায়ে? এটি হচ্ছে লিপ্টোজেনেসিস।
ড্যালির মহাদেশ বিচরণ তত্ত্ব কবে প্রকাশিত হয়? এটি হচ্ছে 1926 খ্রিস্টাব্দে। 1928 থেকে 29 খ্রিস্টাব্দে আর্থার হোমসের কোন তত্ত্বটি প্রকাশ পায়? এটি হচ্ছে তাপীয় পরিচলন স্রোত বা কনভেকশন কারেন্ট থিওরি। হোমসের মতে পৃথিবীর নিম্ন স্তর কোন শিলা দিয়ে গঠিত? এটি হবে ইক্লোগাইট। কি বললাম? ইক্লোগাইট। হোমসের মতে পৃথিবীর মধ্যস্তর কোন শিলা দিয়ে গঠিত? এটি হচ্ছে অ্যামফিবোলাইট। ঠিক আছে, নিম্ন স্তর ইক্লোগাইট আর মধ্যস্তর হচ্ছে অ্যামফিবোলাইট। হোমসের মতে পৃথিবীর ঊর্ধ্বস্তর কোন শিলা দিয়ে গঠিত? এটি হচ্ছে গ্রানাইট। ইক্লোগাইট দিয়ে গঠিত স্তরটির নাম কি? এটিকে বলা হয় সীমা। যেটাকে বলা হয় ইক্লোগাইট নিম্ন স্তর, সেটা হচ্ছে সীমা। হোমস পরিচলন স্রোত সৃষ্টির কারণ হিসেবে কাকে দায়ী করেন? এটি হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয় তত্ত্ব। তেজস্ক্রিয় সক্রিয়তা এবং পৃথিবী পৃষ্ঠের ইতিহাস তত্ত্বটি কার? জলি। জলির মতে শিলায় তেজস্ক্রিয় অবক্ষয়ের জন্য তাপ উৎপন্ন হয় কোন স্তরে? 46 স্তরে। সমুদ্রে অগ্রগমন কাল বা পিরিয়ড অফ ট্রান্সগ্রেশন অফ সি শব্দটিকে উল্লেখ করেন? জলি। মাথায় রেখো, সমুদ্রে অগ্রগমন কাল, এটা বলেছিল জলি। টারশিয়ারি যুগে ভূখণ্ডের সঞ্চালন কোন কোন পর্বত সৃষ্টি হয়? এটা হবে আল্পস ও হিমালয়। টারশিয়ারি, আল্পস ও হিমালয়। অ্যাপোলোসিয়ান ভঙ্গিল পর্বতের উত্থানের সমাপ্তি এবং হার্সেনিয়ান গিরিজনী পর্বের সমাপ্তি কবে ঘটে? প্রায় 300 মিলিয়ন বছর পূর্বে। ক্যালিডোনিয়ান ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় কবে? আনুমানিক 460 মিলিয়ন বছর আগে। 460 মিলিয়ন বছর আগে। কারা সমুদ্রবক্ষ ও মহাদেশ সৃষ্টির ইতিহাস এবং একই সঙ্গে ভূতাত্ত্বিক যুগ অনুযায়ী ভঙ্গিল পর্বত সৃষ্টির ব্যাখ্যা দেন? এটি হবে ভ্যালেন্টাইন্স, মোর্স এবং হ্যালাম। কোন যুগে সমস্ত ভূখণ্ড একত্রিত অবস্থায় ছিল? প্রি ক্যাম্ব্রিয়ান যুগে। প্যানজিয়ার ভাঙন সৃষ্টি হয় কবে? 22 থেকে 23 কোটি বছর আগে প্যানজিয়া ভাঙন সৃষ্টি হয়। আমেরিকার টেলর এবং ফ্রান্সের স্নাইডার কবে প্রথম মহাদেশ বিচরণের ধারণা দেন? 1858 খ্রিস্টাব্দে। আলফ্রেড ওয়েগনার কবে তার ডাই এনস্টেহাং ডার কন্টিনেন্টি অ্যান্ড ওজিং নামক গ্রন্থে মহী সঞ্চারণ তত্ত্বের পূর্ণাঙ্গ অবতারণা করেন? সেটা হবে 1914 খ্রিস্টাব্দে। 1912 সালে একবার দিয়েছিল, যেটা পরিপূর্ণতা পায়নি। এটা হবে 1914 খ্রিস্টাব্দে। প্যানজিয়া কথার অর্থ কি? সকলে জানে সমস্ত ভূখণ্ড। প্যানজিয়ার উত্তরের অর্ধেক অংশটিকে কি বলা হয়? এটা তোমরা অনেকেই জানো, সবাই জানো। এটি হয়ে যাবে তোমাদের লরেশিয়া। প্যানজিয়া দক্ষিণ অংশটিকে কি বলবো? প্যানজিয়া দক্ষিণ অংশটিকে বলা হয় গন্ডোয়ানাল্যান্ড। ওয়েগনার মহাদেশের সঞ্চালনের কারণ হিসেবে কাকে দায়ী করেন? এটা ছিল প্লবতা ও জোয়ারি শক্তিকে তিনি দায়ী করেছিলেন। আটলান্টিক মহাসাগরের দুপাশের মহাদেশগুলিকে জোড়া লাগানোর ঘটনাকে কি বলে? এটি হচ্ছে জিগসা-ফিট। গ্লোসোপ্টারিস ফ্লোরার কি? গ্লোসোপ্টারিস ফ্লোরা কি? এটি হচ্ছে একটি জীবাশ্ম। প্যানজিয়ার চারপাশের বিরাট মহাসাগর কি নামে পরিচিত? সকলেই জানি,
প্যান্থালাসা। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া নিয়ে গঠিত ভূখণ্ড কি নামে পরিচিত? লরেশিয়া। অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, ভারতীয় উপদ্বীপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা নিয়ে গঠিত দক্ষিণাংশের নাম কি? এটি গন্ডোয়ানাল্যান্ড। পৃথিবীর চুম্বকীয় মেরুর সঞ্চালনের ঘটনা কি নামে পরিচিত? এর হচ্ছে মেরু ভ্রমণ। কোন তত্ত্বকে ভিত্তি করে সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব, পাত সংস্থান তত্ত্ব, পুরচৌম্বকীয় তত্ত্বের জন্ম হয়? মহীসঞ্চালন তত্ত্বকে নিয়ে। প্যানজিয়ার ভাঙন শুরু হয় কোন যুগে? মেসোজয়েক যুগে। 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওজিন বা ওশিন কার লেখা? আলফ্রেড ওয়েগনার লেখা। এটা হচ্ছে ইংরেজি অনুবাদ। ভারতের মধ্যপ্রদেশের গোন্ড উপজাতির নাম অনুসারে কোন ভূখণ্ডের নামকরণ হয়? গন্ডোয়ানাল্যান্ড। উইলিস, ভ্যান্ডারগ্রাফট, হোমস, স্টিয়ার্স এরা কোন তত্ত্বের সমালোচনা করেন? মহীসঞ্চরণ। অ্যাস্তনোস্ফিয়ারে তাপপ্রবাহ কোন স্রোতের মাধ্যমে সংঘটিত হয়? পরিচলন স্রোত। প্লেট বা পাত শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? জেটি উইলসন। ম্যাকেনজি, পার্কার, ডব্লিউ জে মর্গান, লাপিকন কোন তত্ত্বের ব্যাখ্যা দেন? পাত সংস্থান তত্ত্বের। পাত সীমানা বরাবর একটি মহাসাগরীয় পাত অপর একটি মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করলে সেখানে কি তৈরি হয়? সেখানে তৈরি হয় মহাসাগরীয় খাত। দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে এটি কোন প্রকার চলন? তোমরা তো সকলেই জানো, এটা হচ্ছে অপসারী চলন। অপসারী চলনে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? এটি হবে মধ্য সামুদ্রিক সরিষারা, মিড ওসিনিক রিজ। দুটি মহাদেশীয় বা দুটি মহাসাগরীয় পাত পরস্পরের অভিমুখে চালিত হলে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? এটি হবে ভঙ্গিল পর্বত। পরস্পরের সমান্তরালে পাশাপাশি সঞ্চারিত হয় এরূপ সীমানা বরাবর কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? এটি হয় চ্যুতি ও আগ্নেয়গিরি। থার্মাল কনভেকশন কারেন্ট থিওরি মতবাদটি কার? আর্থার হোমস। শিলাতে অবস্থিত পুরাচুম্বকের গুণাবলী বিশ্লেষণ করা যায় কোন যন্ত্রের সাহায্যে? এটি হবে গ্যালভ্যানোমিটার। শিলাতে অবস্থিত পুরা চুম্বকের যে গুণাবলী বিশ্লেষণ করা হয় গ্যালভ্যানোমিটার যন্ত্রের সাহায্যে। চৌম্বক নতি জানা যায় কোন যন্ত্রের সাহায্যে? ম্যাগনেটোমিটার। স্বাধীনভাবে ভাসতে থাকা চুম্বকীয় অক্ষের সঙ্গে অনুভূমিক তলের যে কৌণিক পার্থক্য তাকে কি বলে? তাকে বলা হয় ম্যাগনেটিক ইনক্লিনেশন। চৌম্বক অক্ষের সঙ্গে ভৌগোলিক কৌণিক পার্থক্যকে কি বলে? বলা হয় ম্যাগনেটিক ডেক্লিনেশন। আফ্রিকান পাত ও আমেরিকান পাত পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যাওয়ার জন্য কোন ভূমিরূপ গঠিত হয়েছে? মধ্য আটলান্টিক শৈলশিরা। পশ্চিম প্রশান্ত মহাসাগরের মারিয়ানা দ্বীপের বৃত্তচাপ এবং আলাস্কার অ্যালেশিয়ান দ্বীপ কি ধরনের ভূমিরূপ? এটি হবে আগ্নেয় দ্বীপ। আগ্নেয়গিরি, আগ্নেয় দ্বীপ, ভূমিকম্প, বেনি অফ জোন কোন ধরনের পাত সীমানায় দেখা যায়? এটি হবে অভিসারী পাত সীমানায়। উত্তর আমেরিকান পাতের নিচ থেকে ভূত্বক ও গুরুমণ্ডল আলাদা হয়ে যাওয়ায় কোন পর্বত সৃষ্টি হয়? এটি হবে রকি পর্বত। দুটি পাত চ্যুতি বরাবর পাশাপাশি অনুভূমিক দিকে গতিশীল হলে তাকে কি বলে?
এটি হবে ট্রান্সফর্ম পাত সীমানা। ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিজ ফল্ট এবং অপরটি তুরস্কের নর্থ অ্যানাতোলিয়ান ফল্ট কিসের উদাহরণ? এটা হবে ট্রান্সফর্ম ফল্ট। দুটি মহাদেশীয় পাতের অভিসারী সীমানায় ম্যাগমা নির্গত হয় যে রেখা বরাবর পাত দুটি ঝরে যায় তাকে কি বলে? তাকে বলা হয় শিবন রেখা বা সিউচার লাইন। ভঙ্গিল পর্বত সৃষ্টির পর অবশিষ্ট মহীখাতে পলি সঞ্চয় থেকে যে অবক্ষেপ সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলা হয় ফ্লিশ। দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্ট সমুদ্র খাতের ভিতরের দিকে যে মিশ্র পদার্থের সঞ্চয় ঘটে তাকে কি বলে? এটাকে বলা হয় মেলাঙ্গে। অভিসারী পাত সীমান্তের মহাদেশ ও মহাসাগরীয় পাতের সংঘর্ষের সময় মহাসাগরীয় পাতের একটি পাতলা অংশ খুলে গিয়ে ওপরে উঠে যায় তাকে কি বলে? এটাকেই বলা হয় প্লেট টেকটনিক্স। নাজকা, আন্টার্কটিকা ও প্রশান্ত মহাসাগরের পাতের সংযোগ স্তরকে কি বলে? এটাকে বলা হয় ত্রিপাত সংযোগ। সুদৃঢ় স্থায়ী ভূখণ্ড কি নামে পরিচিত? ক্রেটন। কোন পাত সীমানায় স্রংস উপত্যকা সৃষ্টি হয়? প্রতিসারি। ভারতীয় পাত উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে তিব্বতীয় পাতের নিচে নিমজ্জিত হওয়ায় কোন পর্বত সৃষ্টি হয়েছে? হিমালয়। দুটি পাতের মিলন ক্ষেত্রকে কি বলে? পাত সীমানা। পাত সংক্রান্ত যাবতীয় আলোচনাকে একত্রে কি বলে? পাত ভূগাঠনিক তত্ত্ব। বিনাশকারী পাত সীমানা নামে পরিচিত কোনটি? অভিসারী পাত সীমানা। হালকা মহাদেশীয় পাত সক্রিয় হয়ে ভারী মহাসাগরীয় পাতের উপরে উঠে গেলে তাকে কি বলে? এটাকে বলা হয় বিপরীত নিমজ্জন, অবডাকশন। ভারী মহাসাগরীয় পাত হালকা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে, এই প্রক্রিয়াকে কি বলে? এটাকে নিমজ্জন বলা হয়। এটা তো নরমাল ঘটনা। আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক কে? লিও পিচোকে বলা হয় পাত সংস্থান তত্ত্বের জনক। অ্যাস্টেনোস্ফিয়ারের গড় উষ্ণতা কত? প্রায় 1400 ডিগ্রি সেন্টিগ্রেড। সমুদ্র তলে আয়ন স্খলন চ্যুতিকে কি বলা হয়? ট্রান্সফর্ম চ্যুতি। সমগ্র পৃথিবীতে মোট ছোট পাতের সংখ্যা কয়টি? 20টি। কর্ডন পর্বতটি হলো একটি ফ্যাকোলিথ। হাওয়াই শ্রেণীভুক্ত আগ্নেয়গিরি গাত্রে ঝামা ইটের ন্যায় লাভা সঞ্চিত হলে তাকে কি বলে? এটাকে বলা হয় স্কোরিয়াসিয়াস। যে যন্ত্র দিয়ে পৃথিবীর চৌম্বকীয় বিচ্যুতি মাপা হয় সেটি কি? ম্যাগনেটোমিটার। জার্মান ভাষায় লিখিত ও প্রকাশিত ডাই এনস্টাহাং ডার কন্টিনেন্টিয়ানোজিন গ্রন্থের প্রণেতা কে? আলফ্রেড ওয়েগনার। মহাসাগরীয় ভূত্বক প্রধানত যে শিলা দ্বারা গঠিত সেটি কি? ব্যাসল্ট। হিস্ট্রি অফ ওশিন বেসিন গ্রন্থের রচয়িতা কে? হ্যারি হেস। ভূমিকম্পের রেস তরঙ্গ ভূ অভ্যন্তরে যে স্তরে প্রবেশ করতে পারে না সেই স্তরটি কোনটি? এটাকে বলবো ওয়াস্টি। হ্যাঁ, এটাকে কি বলবো? ওয়াস্টি স্তর বলবো। প্রতি বছরে ভারত মহাসাগরে বিস্তারের হার কত?
অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে, তার পরিমাণটা কত? এটি হচ্ছে 1.5 থেকে 3 সেন্টিমিটার। শান আন্দ্রিচ্যুতি কোন ধরনের পাত সীমান্ত? দেখো গঠনকারী রয়েছে, ধ্বংসাত্মক রয়েছে, ত্রিপাত রয়েছে, সংরক্ষণশীল রয়েছে। তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। স্থলভাগ বা মহাদেশের প্রান্ত সীমায় অনেক সময় যে প্রকৃতির পাত সীমান্ত লক্ষ্য করা যায় সেটি কি? স্থলভাগ বা মহাদেশের প্রান্ত সীমানায় কোন ধরনের পাত সীমান্ত লক্ষ্য করা যায়? এটি হবে ধ্বংসাত্মক পাত সীমানা। সিনিস্ট্রাল কি? ভালো কোশ্চেন। সিনিস্ট্রাল কি? এটা হচ্ছে বাম হাতি আয়াম স্খলনচ্যুতি। বাম হাতি আয়াম স্খলনচ্যুতিকে বলা হয় সিনিস্ট্রাল। নিচের কোন ক্রমটি সঠিক? ভালো করে ক্রমটা ভালো করে দেখে নাও, দিয়ে বলতে হবে কোন ক্রমটি সঠিক। সঠিক উত্তর দেখো, এটা হবে মোহ, রেপিটটি, গুটেনবার্গ, লেম্যান। প্রথমে মোহ আসবে, তারপর রেপিটটি আসবে, তারপর গুটেনবার্গ আসবে, তারপর লেম্যান আসবে। নেক্সট দেখো, রেপিটি বিযুক্ত রেখার গভীরতা কত? এটা হবে 700 কিলোমিটার। সীমা ও শিয়াল যথাক্রমে কোন জাতীয় শিলা দ্বারা গঠিত? তোমরা জানোই প্রথমে শিয়াল রয়েছে মানে ব্যাসাল্ট, তারপরে শিয়াল রয়েছে মানে গ্রানাইট, ব্যাসাল্ট ও গ্রানাইট। গুটেনবার্গ বিযুক্ত রেখায় পি তরঙ্গের গড় গতিবেগ প্রতি সেকেন্ডে কত কিলোমিটার হয়ে থাকে? এটি হচ্ছে 13.6 কিলোমিটার। ঠিক আছে, পি তরঙ্গের গড় গতিবেগ কোথায় বললাম? গুটেনবার্গ বিযুক্ত রেখায় হয়ে যায় 13.6 কিলোমিটার। ভূঅভ্যন্তরে কোন স্তরে এস তরঙ্গের কোনো প্রভাব পড়ে না? কেন্দ্রমণ্ডল। হিস্ট্রি অব ওসিন বেসিন গ্রন্থটি কে রচনা করেছিলেন? হ্যারি হেস। কোন বিজ্ঞানী মহীভাবক ও গিরিজনী আলোড়নকে সম্মিলিতভাবে ডায়াস্ট্রফিজম বলে অভিহিত করেছেন? জি কে গিলবার্ট। একটি অতিসংঘাত শিলার উদাহরণ কোনটি? ব্রেক্সিয়া। রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্ট একটি রূপান্তরিত শিলা কোনটি? লিমোনাইট। তাপ ও চাপের যুগ্ম ক্রিয়ার ফলে কোন শিলার উৎপত্তি হয়? দেখো তাপ ও চাপের অ্যাম্ফিপ্লাইট নয়, কোয়ারচাইট নয়, সিস্ট নয়, কি হবে? মার্বেল। রূপান্তরিত হয়ে যাচ্ছে মার্বেল, সেটা তাপ এবং চাপ দুটোই লাগছে। এবার চলো আমরা একটা ছক দেখবো। ছকে বাঁ দিকে রয়েছে কিছু, ডান দিকে রয়েছে কিছু। মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ত্বক, ঊর্ধ্বগ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল, ক্রোফেসীমা, সিয়াল, সীমা, নিবেসীমা। সঠিক জোড়ার কোনটি হবে? তোমরা মেলাও তো দেখি। চলো মেলাই। মহাদেশীয় ভূত্বককে কি বলছি আমরা? শিয়াল বলছি। মহাসাগরীয় ভূত্বক কোনটি? সীমা। ঊর্ধ্বগ্রমণ্ডল কোনটি? আমরা জানি ক্রোফেসীমা। আর নিম্ন কেন্দ্রমণ্ডল যেটা আছে অন্তঃকেন্দ্রমণ্ডল, সেটা হচ্ছে কি আমরা নিম্ন সীমা অর্থাৎ নিপেসীমা বলবো। এটা কেন্দ্রমণ্ডল হবে না, এটা কিন্তু গুরুমণ্ডলই হবে। ঠিক আছে, তাহলে আমরা উত্তর কি পেলাম? 2, 3, 1, 4। বোঝা গেছে? নেক্সট দেখো, এই ছবিটি ভালো করে দেখো। ছবিটি দেখার পর বলতে হবে যে নিচে যে বিকল্প দিয়েছে, ছবিটি ভালো করে দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি দেখো, এটা কেন্দ্রবিন্দু মেরুর দিক, এটা উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, আমরা ইউরোপ দেখতে পাচ্ছি। এটা মেরুর দিক দিয়ে একটা অংশ কেটে দিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এখানকার যে সঠিক বিকল্প দিয়েছে তোমাদেরকে, এই যে সেটি কি, আচ্ছা নাম্বার দিয়ে দেওয়া উচিত ছিল। এখানে একটু বলবো যে নাম্বার দিয়ে দেওয়া বলতে এখানে যে স্তর ভেক্টর দেখতে পাচ্ছ, এই স্তর ভেক্টর লেখা আছে দেখো। এই যে একটা স্তর, তারপর আরেকটা, তারপর আরেকটা, এইভাবে কোন ক্রমটি সঠিক হবে? তো সঠিক যে ক্রমটি হবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আসবে উপর, সবচেয়ে উপরের দিকে যেটা থাকবে দেখো ফাঁকা রয়েছে। আমরা উপর থেকে নিচের দিকে আসবো, ভূত্বক থেকে উপর থেকে নিচের দিকে আসবো। এই যে উপরে দেখা একটা অংশ ফাঁকা রয়েছে, এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। প্রথমে আসছে বায়ুমণ্ডল, তারপরে যেটা আসবে সেটাকে আমরা বলবো এই যে, তারপরে ভূত্বক আসবে। ভূত্বকের পরে কি আসবে?
এই যে তারপরে স্তরটা হচ্ছে গুরুমণ্ডল, আর গুরুমণ্ডল পরে আমাদের কেন্দ্রমণ্ডল আসবে। তাই সঠিক যে ক্রমটি এখানে আমরা দেখতে পাবো সেটা এখানে বায়ুমণ্ডল, ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। বোঝা গেছে? 363 ভূকম্পীয় পি ও এস তরঙ্গ ভূ অভ্যন্তরে প্রসারী তরঙ্গ, দেহ তরঙ্গ ও পি তরঙ্গ কেন্দ্রমণ্ডলে আগে পৌঁছায়। ঘটনা ও গতির ভিত্তিতে সঠিক বক্তব্য কোনটি? বক্তব্যটি ভালো করে দেখো, অপশনগুলো ভালো করে দেখো, পজ করে নাও। দেখো আমি পরে কোশ্চেন চলে এসেছি, এটা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এবার আমরা কিছু বিবৃতি দেখে নেব। 364 বিবৃতি এ ভূকম্পীয় এল তরঙ্গ ভূপৃষ্ঠের সর্বাধিক ক্ষতি সাধন করে। বিবৃতি বি এল তরঙ্গ হলো দেহ তরঙ্গ। এবার বলতে হবে এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক। এটি হবে অপশন এ সত্য কিন্তু বি মিথ্যা। এই যে বলছে এল তরঙ্গ হলো দেহ তরঙ্গ, দেহ তরঙ্গ নয়, এটাকে পৃষ্ঠ তরঙ্গ বলা হয়। সো এ সত্য হবে, বি মিথ্যা হবে। পরের স্টেটমেন্টে চলে যাই। দেখো এস তরঙ্গ তরল মাধ্যম অতিক্রম করতে পারে। বিবৃতি বি হচ্ছে এস তরঙ্গ সর্বাধিক দ্রুত ভূকেন্দ্রে পৌঁছায়। তোমাদের কি মনে হয়? এটা কোনোটিই হবে না। এস তরঙ্গ তরল মাধ্যমে তো প্রবেশ করতে পারেই না কঠিন মাধ্যম ছাড়া, আবার সর্বাধিক ভূকেন্দ্রে পৌঁছতে পারে না। তো এ ও বি দুটোই হবে মিথ্যা। পরেরটি আবার একটি আমরা ম্যাচিং করে নেব। ম্যাচিং এর মধ্যে কি দেখতে পাচ্ছি? বাঁদিকে আছে শিয়াল, সীমা, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল। ডান দিকে রয়েছে মেটালিক স্তর, আলট্রা ম্যাফিক স্তর, ম্যাফিক স্তর, ফেলসিক স্তর। এবার তোমরা এটাকে মিল করো। তখন আমি করে দিচ্ছি। দেখো শিয়াল যেটি সেটাকে বলা হয় ফেলসিক স্তর বলা হয় শিয়ালকে, সীমাকে বলা হয় ম্যাফিক স্তর, এটা মাথায় রাখবা। তেমন করে কেন্দ্রমণ্ডলকে বলা হয় মেটালিক স্তর এবং গুরুমণ্ডলকে বলা হয় আলট্রা ম্যাফিক স্তর। তাহলে কি বললাম? ফেলসিক, তারপর সীমা হচ্ছে ম্যাফিক, কেন্দ্র হচ্ছে মেটালিক, আর গুরু হচ্ছে আলট্রা ম্যাফিক। 367 সঠিক বিবৃতি ও কারণটি চিহ্নিত করতে হবে। বিবৃতি এ ফেরো ম্যাগনেসিয়াম সিলিকেট দ্বারা গঠিত ঊর্ধ্ব ও নিম্ন গুরুমণ্ডল গঠিত। বিবৃতি বি ঊর্ধ্ব ও নিম্ন গুরুমণ্ডল এর মাঝে রেপিডটি বিযুক্ত রেখা অবস্থিত। দেখো তো বিবৃতিগুলো কোনটা সঠিক হয়। সঠিক উত্তর হবে বিবৃতি এ ও বিবৃতি বি এর সঠিক কারণ। দেখো ফেরো ম্যাগনেসিয়াম যে গঠিত ঊর্ধ্ব ও নিম্ন গুরুমণ্ডল, ঊর্ধ্ব ও নিম্ন গুরুমণ্ডলের মাঝে যে রেপিডটি বিযুক্ত রয়েছে সেই জন্য। সমুদ্র তলদেশে পাতে স্থানচ্যুতি ঘটলে কি সৃষ্টি হয়? এটি হবে ভূমিকম্প। লেন্সের আকৃতি আগ্নেয় উদ্ভিদ কোনটি? ফ্যাকোলিথ। লেন্সের আকৃতি ফ্যাকোলিথ। ভূমিকম্পের তীব্রতা নির্ণয়কারী প্রচলিত পরিমাপক যন্ত্র কোনটি? প্রচলিত বলেছে মানে রিক্টার স্কেল হবে। 371 বড় ধরনের একটি ছক রয়েছে, ভালো করে দেখে নিই ছকটা। চলো। বৃহত্তম প্রাচীন মালভূমি, পৃথিবীর ছাদ, দীর্ঘতম গ্রস্ত উপত্যকা, প্রাচীন ভঙ্গিল পর্বতমালা, সক্রিয় জীবন্ত আগ্নেয়গিরি এবং আরেকটি রয়েছে 5 সংস্থান তথ্যের প্রবক্তা। ডান দিকে রয়েছে দেখো পিচো, ইতালি স্ট্রম্বলি, সাইবেরিয়া সিল্ড, দ্য গ্রেট রিফট ভ্যালি, অ্যাপোলোসিয়ান উচ্চভূমি, পামের মালভূমি। যেহেতু পুরোটা ভিডিওর মধ্যে আসছে না, আমি বলে দিচ্ছি উত্তরটি। এখানে কার সঙ্গে কি ম্যাচিং খেতে পারে দেখো। এখানে বলছে পৃথিবীর বৃহত্তম প্রাচীন যে মালভূমি, তোমাদের এখানে হয়ে যাবে সাইবেরিয়া শিল্ড। ওকে, সাইবেরিয়া শিল্ড হয়ে গেল। এরপরে চলে আসছে পৃথিবীর ছাদ কাকে বলবো? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি, তাই না? তাহলে এই যে পৃথিবীর ছাদ, এই যে নিচে দেখতে পাচ্ছ পামির মালভূমি, এটা চলে এলো। ওকে, তারপরে আসছে আমরা কোথায়? এবার দেখো পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত যে উপত্যকা সেটা কি? দ্য গ্রেট রিফট ভ্যালি হচ্ছে গ্রস্ত উপত্যকা। বোঝা গেল? প্রাচীন যে ভঙ্গিল পর্বতমালা সেটি হবে অ্যাপোলোসিয়ান উচ্চভূমি। সক্রিয় জীবন্ত আগ্নেয়গিরি যেটা সেটা হচ্ছে স্ট্রম্বলি, ইতালি স্ট্রম্বলি, তাই না? আর 5 সংস্থান তত্ত্বের যে প্রবক্তা তিনি হচ্ছেন পিচো। বোঝা যাচ্ছে? সেটি হচ্ছে পিচো। 372 দেখো বিবৃতি মহীভাবক আলোড়ন মহাদেশ গঠন সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেয়।
কারণ এই মতবাদ মহাদেশ গঠনকারী মহীভাবক আলোড়ন কিভাবে কার্য করে এবং ভূত্বকের উল্লম্ব উত্থান বা বসে যাওয়ায় কিভাবে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় তার ব্যাখ্যা দেয়। সঠিক যেটা উত্তর হবে এটি হবে, দেখো নিচে অপশন আছে, এটি হবে এ মিথ্যা কিন্তু আর সত্য হবে। এ মিথ্যা কেন, ভালো করে একটু পড়ে দেখি। বলছে মহীভাবক আলোড়ন মহাদেশ গঠন সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেয়। সঠিক ব্যাখ্যা দেয় কি? কিছু না কিছু সমালোচনা থাকবে, সেই জন্য বলা আছে এই মিথ্যা কিন্তু আর সত্য। আর কিন্তু সত্যি বলেছে, এই মহীভাবক আলোড়নের ফলে কিন্তু স্তূপ পর্বত বা গ্রস্ত উপত্যকা সৃষ্টি কিন্তু হয়। সো এই মিথ্যা কিন্তু আর সত্য। পরের বিবৃতি আমরা একবার দেখে নেব। 373 বিবৃতি বলছে, দেখো পাঁচ সংস্থান তত্ত্বে মহাদেশগুলির বন্টন ও ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা করা হয়েছে। কারণ পাঁচ সংস্থান তত্ত্বে মহাদেশগুলির বর্তমান বন্টন, অতীতের অবস্থান এবং ভবিষ্যতের পুনর্গঠন বিষয়ে আলোচনা করে ও পরস্পর অভিমুখী পাতের চলন কিভাবে ভঙ্গিল পর্বত গঠিত হয় তার যথাযথ ব্যাখ্যা দেয়। কি মনে হয় তোমাদের? এটা অবশ্যই দুটোই ঠিক, আর উভয় সত্য, কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা দিচ্ছে, এটাও কিন্তু সত্য, তাই না? ব্যাখ্যাও দিচ্ছে, দুটোই সত্য হবে। নেক্সট, অন্তর্জাত শক্তির প্রভাবে প্রাথমিক ভূপ্রকৃতি গঠিত হয়। বিবৃতি বি, অন্তর্জাত শক্তি ভূমিরূপ গঠনে প্রভাব ফেলে না। এবার দেখো নিচে অপশন দেওয়া আছে, কোনটি সঠিক হবে। দেখো অন্তর্জাত শক্তির প্রভাবে প্রাথমিক ভূপ্রকৃতি গঠিত হয়, এটি সত্য। অন্তর্জাত শক্তি ভূমির গঠনে প্রভাব ফেলে না, এটা কিন্তু মিথ্যা। কে বলেছে প্রভাব ফেলে না ভূমিকম্প উৎপাত? সঠিক উত্তর হবে এ সত্য, বি মিথ্যা। 376 বিবৃতি এ ভূ অভ্যন্তরে সৃষ্ট পরিচালন তাপস্রোত পাতসমূহের চলনের জন্য দায়ী। বিবৃতি বি, পাতসমূহের অভিসারী চলনে ভঙ্গিল পর্বত গঠিত হয়। এটা তো তোমরা বুঝতে পারছো, এ ও বি দুটোই কিন্তু সত্য হবে। এটি দেখো 379 সমুদ্র তলদেশে ভূকম্প হলে সমুদ্রের জলরাশি তীর থেকে দূরে নেমে যায় এবং পরক্ষণেই ভীষণ গর্জন করে বিরাট উঁচু হয়ে উপকূলে এসে সামুদ্রিক জলোচ্ছ্বাস তৈরি করে। ভূকম্প ও জলোচ্ছ্বাসের পরিপ্রেক্ষিতে গঠিত বিকল্প কোনটি? ভালো করে দেখো, চারটি অপশন, এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? অবশ্যই সঠিক উত্তর হবে সুনামি সৃষ্টি হয়। এবার চলে আসে একটা ম্যাচিং আমরা দেখে নিই। দেখো বাঁ দিকে রয়েছে আইসোস্ট্যাসিস, সিমাটোজেনি, লেভেল অফ কম্পেনসেশন, লো অফ ফ্লোটেশন। ডান দিকে রয়েছে এরি, প্রাট, ডাটন আর এলসি কিং। কার তথ্য কোনটি? মিলিয়ে ফেলো। দেখো আইসোস্ট্যাসিস হচ্ছে ডাটন, সিমাটোজেনি হচ্ছে এলসি কিং, অর্থাৎ ক্ষয়ের সঙ্গে সঙ্গে তোমার গঠন তৈরি হয়, ফলে একসঙ্গে কাজ চলতে থাকে, উত্থান আর অবনমন একসঙ্গে চলে, সেটা হচ্ছে সিমাটোজেনিক ধারণা, সেটা হচ্ছে এলসি কিং। লেভেল অফ কম্পেনসেশন হচ্ছে প্রাট এবং লো অফ ফ্লোটেশন হচ্ছে জর্জ এরি, ভাসমানতার যে নীতি সেইটি। দেখো সমুদ্রবক্ষের শিলা স্বাভাবিকের চেয়ে ভারী এবং ঘন পদার্থের তৈরি। পর্বত গঠনকারী শিলা স্বাভাবিকের চেয়ে হালকা, অর্থাৎ পর্বতের ক্ষেত্রে ভূগর অসঙ্গতি হয়। কেমন হবে? এটি হবে ঋণাত্মক। বোঝা গেছে? চলো এখানে একটি ছবি দেখো, ছবিটি বলছে নিচের চিত্রটি কি নির্দেশ করছে? ভালো করে দেখো, ধাপে ধাপে নেমে গেছে। এই ছবিটি কি নির্দেশ করছে? দেখো নরমাল চ্যুতি, রিভার্স চ্যুতি, ট্রেন চ্যুতি, রোটারি চ্যুতি, কোনটি হবে? বুঝতে পারছি, দুদিক দেখো, এই যে ধাপে ধাপে নামাটাকে বলে সোপান চ্যুতি। তো সোপান চ্যুতি দুদিক থেকে আসে, তাহলে কি হবে? পরীক্ষা তৈরি হবে, পরীক্ষা মানে হচ্ছে ট্রেঞ্চ চ্যুতি তৈরি হবে। নেক্সট দেখো চ্যুতি রেখার পার্শ্বস্থ কোমল শিলাস্তর ক্ষয়ের ফলে বৃহত্তরগুলি দ্রুত ক্ষয়িত হয়ে অপর দিকে অপেক্ষা নিম্নে অবস্থান করে। এখানে যে সম্বন্ধে বর্ণনা করা হয়েছে তা কোনটি? এটি হবে বিপরীত চ্যুতি বৃহত্তর। এবার এখানে একটি ছবি দেখো, প্রদত্ত কার্বনিক হ্রাস উপযোগের ভূগাঠনিক মানচিত্র দেওয়া হয়েছে এবং এক্স ওয়াই দুটোকে চিহ্নিত করা হয়েছে। এখানে এক্স রয়েছে, এখানে রয়েছে ওয়াই। এবার তোমরা বলো এক্স আর ওয়াই স্থানে আসলে নামটা কি, এক্স এর নাম কি এবং ওয়াই এর নাম কি? ভালো করে দেখো, এই জায়গাটাতে এক্স দেওয়া হয়েছে, এখানে ওয়াই দেওয়া হয়েছে। সঠিক উত্তর কোনটি হবে? এটা অপশন না দিলে তোমরা পারবে, দেখি বলো তো।
এটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। ওকে, এটা কমেন্টে জানিয়ে দাও কি হবে। নেক্সট দেখো, মেসোসেরাস কি জাতীয় প্রাণী? মেসোসরাস কি জাতীয় প্রাণী? এটি হবে সরীসৃপ। ওকে, এটি হবে কি? সরীসৃপ। 394 দেখো, প্যানজিয়ার ভাঙন এবং সঞ্চালন কোন উপযোগে শুরু হয়? এটি হবে কার্বনিফেরাস উপযোগে শুরু হয়। এখানে দেখো একটা ম্যাপ দেওয়া রয়েছে, এটা হচ্ছে কার্বনিফেরাস উপযোগের একটি মানচিত্র। এবার কিছু নাম্বার দেওয়া আছে, দেখো 1 2 3 4, বলতে নাম্বার অনুযায়ী নিচে অপশন দেখো, নাম্বার অনুযায়ী স্থানগুলির নাম কি হবে? বলো, নাম্বার দেখে নিয়েছো, অপশন বল, নাম্বার দেখো, অপশন দেখো, উত্তর কি হবে? 1 নম্বরটা কি হবে? 1 নম্বরটা, 1 নম্বরটি হবে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উত্তর আমেরিকা, তাই না? এটা আমাদের উত্তর আমেরিকা। 2 নম্বর যেটা আছে এটা হচ্ছে ইউরেশিয়া। 3 নম্বর হচ্ছে দক্ষিণ আমেরিকা। আর এদিকে 4 নম্বর দেওয়া হয়েছে দেখো, সেটা কিন্তু আন্টার্কটিকার একটা অংশ। তাহলে কি পেলাম? উত্তর আমেরিকা, ইউরেশিয়া, দক্ষিণ আমেরিকা, এবং পাচ্ছি আমরা এখানে, আচ্ছা এটা কি বলতো, আন্টার্কটিকার পাশে রয়েছে এটা কি? এটা অস্ট্রেলিয়া না? তাহলে 4 নম্বরটা হবে অস্ট্রেলিয়া, ঠিক না? 4 নম্বরটা হচ্ছে অস্ট্রেলিয়া। এখানে অপশনে উল্টো পাল্টা দেওয়া আছে, অপশন দেখে লাভ নেই, ভালো করে আরেকবার বলে দিই, এটা হচ্ছে উত্তর আমেরিকা, 2 নম্বর হচ্ছে ইউরেশিয়া, 3 হচ্ছে দক্ষিণ আমেরিকা, আর 4 দেখো এটা আফ্রিকা, এটা এই যে ভূখণ্ডটা এটা ভারতের দিকে চলে যাবে। এই যে 4 নম্বর দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসলে অস্ট্রেলিয়া, তাই তো? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। চলো আমরা একটা ম্যাচিং দেখে নেব। একটা বাঁদিকে রয়েছে পুরাজীবীয় প্রমাণ, ভূতাত্ত্বিক প্রমাণ, পুরা জলবায়ুগত প্রমাণ, পুরা চৌম্বকত্ব প্রমাণ। ডান দিকে রয়েছে মেরু পরিভ্রমণ রেখা, জীবাশ্মগত সঞ্চয়, ভাঁজ বলয় ক্রম অনুবৃত্তি এবং কার্বনেট ও প্রবাল প্রাচীর সঞ্চয়। সঠিক আনসার কোনটি হবে? সঠিক মিল যেটি হবে আমি বলেছি তোমাদের, এটা হবে দেখো, পুরাজীবীয় প্রমাণ হচ্ছে জীবাশ্মগত সঞ্চয়, আর ভূতাত্ত্বিক প্রমাণ যেটা হচ্ছে ভাঁজ বলয় ক্রম অনুবৃত্তি। সঙ্গে সঙ্গে আমাদের হয়ে যাবে তারপরেরটা, তোমার পুরা জলবায়ুগত প্রমাণ হচ্ছে কার্বনেট ও প্রবাল সঞ্চয়, আর পুরা চৌম্বকত্ব প্রমাণ যেটা সেটা হচ্ছে মেরু পরিভ্রমণ রেখা। বন্ধুরা আমরা এই টপিকের একদম লাস্ট না চলে এসেছি। এই টপিকে অর্থাৎ জিও টেকটনিকের আজকের মক রিভিশনের শেষ প্রশ্ন দেখে নাও। মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তর ভাগে ভূত্বকে 2-3 কিলোমিটার খনন কার্য চালিয়ে 1971 সালে একটি প্রকল্প গ্রহণ করা হয়। এখানে কোন প্রকল্পের কথা বলা হয়েছে? এই প্রকল্পকে বলা হচ্ছে ফেমাস। কি বলা হয়? ফেমাস, FAMOUS। ওকে, তো বন্ধুরা আজকে এতটুকুই। তোমরা জানিয়ে দাও যে টপিক ওয়াইজ মক রিভিশন আমরা নিয়ে এলাম, এটা তোমাদের জন্য কতটা উপকার করলো, কিভাবে কাজ করছো, কিভাবে পড়াশোনা করছো আমাদের জানিয়ে দাও। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিতে পারো। আজকে এটুকুই, আমরা পরবর্তী ভিডিওতে নেক্সট টপিকের উপর মক রিভিশন নিয়ে আসবো। ওকে, আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।